বিজয়া দশমীর রাত, 1890 সাল, ঘুঘুডাঙ্গা। গ্রামের শেষে যে বড় বিলটা আছে তার পাশে একটা অশ্বত্থের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিলেন রতিকান্ত মল্লিক। হুগলি জেলার মশা যে কি ভয়াবহ সে নিয়ে তাঁর বিস্তর ধারণা ছিল। কম দিন তো হলো না এই অঞ্চলে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তবে অক্টোবরের শীতল মধ্যরাতেও যে এই রকম চড়াই পাখি সাইজের মশা হুল বাগিয়ে তেড়ে আসতে পারে সেটা ছিল তাঁর ধারণার বাইরে। দুহাতে মশা মারতে মারতে সন্তর্পণে বাইরের দিকে তাকালেন তিনি। শয়তানের বাচ্চা গঙ্গাপদটা কোথায়? এখনই তাঁকে নিতে আসার কথা ছিল তো বাঁদরটার। ফের ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির দিকে চেয়ে রইলেন তিনি। আজ দুর্গাপূজার শেষ দিন, একটু আগেই বিসর্জন হয়ে গিয়েছে। উৎসব শেষে সারা গ্রামের লোকজন আজ রাতে মরার মতো ঘুমোবে, আর এই সুযোগটাই চাই রতিকান্ত মল্লিকের। রতিকান্ত মল্লিক একজন চোর, তবে যে সে চোর তিনি নন। রতিকান্ত চুরি করেন একমাত্র সেই সব জিনিস যার ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। গত কয়েক বছরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মন্দির আর বৌদ্ধ স্তূপ থেকে যে যে বহুমূল্য পুরাতাত্ত্বিক নিদর্শন চুরি হয়েছে প্রতিটির পেছনে রতিকান্ত মল্লিকের ধূর্ত বুদ্ধির ছাপ রয়েছে। ইউরোপের বড় লোকদের মধ্যে এখন হিড়িক উঠেছে প্রাচ্যের বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী কিনে ঘর সাজানোর। তাঁরা চোরা বাজারে এসব কিনে নিজেদের চেনা পরিচিতদের মধ্যে দর বাড়ান। আর এশিয়ার বাজারে তাদের মুশকিল আসান একজনই, দ্য গ্রেট রতিকান্ত মল্লিক। পকেট থেকে ঘড়ি বার করে সময় দেখলেন রতিকান্ত। রাত 2:30। চারিদিক নিস্তব্ধ। গঙ্গার দিক থেকে বয়ে আসছে আশ্বিনের ঠান্ডা শীতল হাওয়া। সেই হাওয়ায় বিলের পাশের জঙ্গলের বাইরে বাঁশ আর অশ্বত্থের মাথাগুলো অল্প অল্প দুলছে। সেদিকে অবশ্য তাঁর নজর ছিল না, তিনি তাকিয়েছিলেন অন্যদিকে। ঘুঘুডাঙ্গা গ্রামের প্রধান রাস্তা, যেখানে রাজবাড়ির ফটকের রাস্তার সঙ্গে এসে মিশেছে, সেখানে একটা অতি প্রাচীন বটগাছ বহুকাল ধরে দাঁড়িয়ে। রতিকান্ত যেখানে অপেক্ষা করছেন সেখান থেকে সেই মোড়টা দেখা যায়। একবার বাঁ হাতের কবজিতে বাঁধা ঘড়িটা দেখে নিলেন তিনি। ভোর হতে আর বড় জোর 2 ঘন্টা। তার মধ্যে গঙ্গাপদ না এলে মুশকিল। এরপর গ্রামের লোক এক এক করে জাগতে শুরু করবে। একটু অস্থির হয়ে উঠলেন রতিকান্ত। চুলচেরা প্ল্যানিং আর যন্ত্রের মতো নিখুঁত এক্সিকিউশন, এর উপরে ভর করেই আজ অবধি এতগুলো সফল অপারেশন করেছেন তিনি। কোনো দেশের পুলিশের বাবার সাধ্য হয়নি তার টিকিটা অবধি ছোঁয়ার। কিন্তু এই গঙ্গাপদ মনে হচ্ছে এত ট্রেনিং দেওয়ার পরও ডোবাবে তাঁকে। ভাবতে ভাবতেই সেই পুরনো বটগাছের দিক থেকে রাতের অন্ধকার চিরে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। ঠিক 2টো ছায়ামূর্তি এসে দাঁড়ালো রতিকান্তর কাছে। তাদের মধ্যে একজন বলল, সাহেব আছো? আছি, কিন্তু সঙ্গে ওকে? ও এই গায়েরই লোক সাহেব, আমার জিগরি দোস্ত। ওর নাম রামনারায়ণ তিওয়ারি। ওকে বলেছি আমাদের সব কথা। তীব্র ক্রোধে দাঁতে দাঁত ঘষলেন রতিকান্ত। সাধে এই দেশের খোচরগুলোকে বাঁদরের বাচ্চা বলে তিনি ডাকেন না। কথা ছিল যে গঙ্গাপদ আর তিনি এই দুজনেই যাবেন ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির শিব মন্দিরে। এ যে কত বড় ঝুঁকির কাজ সে ব্যাপারে রতিকান্ত বিলক্ষণ ওয়াকিবহাল আছেন। মন্ত্রগুপ্তি হচ্ছে এসব কাজের প্রধান উপকরণ। ভগবানের অলংকার চুরি করতে এসেছে এই খবর চাউর হয়ে গেলে রতিকান্ত মল্লিকের পিঠের আর একটা হাড়ও আস্ত থাকবে না। তোমার সঙ্গে তো অন্য কারো আসার কথা ছিল না গঙ্গা। তাহলে তোমার বন্ধুকে এখানে আনার মানে কি? আসলে কি হয়েছে সাহেব, রামুকে না বলে আমি কোনো কাজ করি না, বুঝলেন? আপনি যখন আমাকে কাজের কথাটা বললেন না, সেটাও না না করে রামুকে বলে ফেলেছি। এখন ও চাইছে আমাদের সঙ্গে যোগ দিতে। তাতে আমার লাভ?
লাভ আছে সাহেব, নইলে আমি কি আর এমনি এমনি এসেছি? বটে, আর তোমার লাভ? গঙ্গাপদকে যা দিচ্ছেন তাই দেবেন সাহেব। রামনারায়ণ তেওয়ারি নিজের ন্যায্য পাওনা থেকে 1 টাকাও বেশি নেয় না, ঘুঘুডাঙ্গা সবাই জানে। রতিকান্ত বুঝতে পারলেন এই ছেলে গঙ্গাপদর তুলনায় অনেক বেশি বুদ্ধি রাখে। কথাবার্তায় ধূর্তামির ছাপ স্পষ্ট। তাহলে বলো রামনারায়ণ, কিভাবে তুমি আমাকে সাহায্য করতে পারো? মিত্তিরদের জমিদারির চৌহদ্দিতে কিভাবে ঢুকবেন সেটা ঠিক করেছেন কিছু? কি মনে হয় আমি আজ পায়চারি করতে করতে ভাবলাম এত দূর যখন চলেই এসেছি তাহলে জিনিসটা চুরি করে নিয়ে গেলে ভালো হয়? আপনার পরিকল্পনা আমি শুনেছি সাহেব, কিন্তু আমার কাছে তার থেকে অনেক ভালো রাস্তা আছে, ঝুঁকিও কম, আর ফরাসডাঙ্গায় পৌঁছবেন অনেক তাড়াতাড়ি। কিরকম? নিজের পরিকল্পনার কথা সবিস্তারে বলতে শুরু করে রামনারায়ণ। স্থির হয়ে শুনতে থাকেন রতিকান্ত। আজ থেকে 1.5 বছর আগে, লখনৌ, ডিসেম্বর মাস। ফায়ারপ্লেসের আগুনটা একটু উস্কে দিয়ে রকিং চেয়ারে এসে বসলেন প্রৌঢ় ভদ্রলোক। পরনে দামি সিল্কের গাউন, হাঁটু অবধি ফুল মোজা, ফর্সা রং, কাঁচা পাকা চুল আর সোনালি রিমের চশমায় ভদ্রলোকের চেহারায় একটা আলাদা আভিজাত্য ফুটে উঠেছে। শুধু চেহারায় কেন, ঘরের সর্বত্র বৈভব আর আভিজাত্যের পরিচয়। মেঝেতে পাতা দামি কার্পেটে, বাহারি ওয়ালপেপারে, দেওয়ালে ঝোলানো দামি পেইন্টিংয়ের দিকে তাকালে বোঝা যায় গৃহস্বামীর অর্থও আছে আর রুচিও। একদিকের দেওয়াল জুড়ে দামি ওক কাঠের বুককেস, তাতে ঠাসা বইপত্র। ঠোঁটে ধরা পাইপটা নিভে গিয়েছিল, তাতে লাইটার জেলে অগ্নিসংযোগ করতে করতে উল্টো দিকে বসা লোকটিকে একবার আর চোখে দেখে নিলেন তিনি। তারপর গম্ভীর গলায় বললেন, माफ कीजिएगा, मैंने आपको ठीक से पहचाना नहीं। লোকটি বোধহয় একটু অন্যমনস্ক ছিল। প্রশ্ন শুনে চমকে সামনে তাকালো সে, তারপর খুব মিষ্টি করে হেসে বলল, बेफिक्र रहिए प्रोफेसर गुप्ता, दूर दराज तक हमारा कोई संबंध नहीं, आप शर्मिंदा मत हो। ভ্রু কুঁচকালেন গৃহকর্তা। প্রথমে দেখে যতটা বোকাশোকা মনে হয়েছিল, লোকটি হয়তো ততটা নিরীহ নয়। উত্তর দেওয়ার ধরনের মধ্যে একটা শান্ত আত্মবিশ্বাস আছে, যেটা চট করে সাধারণ লোকের মধ্যে আসে না। এবার বুঝলেন তিনি কেন তাঁর ড্রাইভার কাম কম্বাইন্ড হ্যান্ড লাচম্যান লোকটাকে আটকায়নি। পাইপ খেতে খেতে আগত আগন্তুককে একবার আগাপাশতলা দেখে নিলেন কিংস জর্জ কলেজের সদ্য প্রাক্তন অধ্যাপক রাম শরণ গুপ্তা। বোঝাই যায় যে লোকটি উত্তর ভারতের লোক নয়। উচ্চারণ শুনে রামশরণ অনুমান করে নিলেন লোকটি খুব সম্ভবত বাঙালি। আরও মনোযোগ সহকারে সেই আগন্তুককে লক্ষ্য করা শুরু করলেন প্রফেসর গুপ্তা। লোকটার ব্যবহারে কিন্তু কোথাও কোনো অস্বাচ্ছন্দ্য নেই। পোশাক আশাক দেখে মনে হয় লোকটি সচ্ছল না হলেও দরিদ্র নয়। তবে লক্ষ্য করার বিষয় হল লোকটির চোখ দুটি বুদ্ধিতে আর কৌতুকে ঝকঝক করছে। তার উপর চওড়া কপাল, টিকালো নাক আর সরু করে কাটা গোঁফ দেখলে বোঝা যায় যে লোকটি খুব সাধারণ ঘরের কেউ নয়। पहली गुफ्तगू में खुद की तारीफ करना ही तहजीब माना जाता है मिस्टर। इस नाचिस का गुस्ताखी माफ कीजिएगा सर, क्या करें बताइए, हम अभी तक लखनऊई तहजीब सीख नहीं पाए। इस बदनसीब का नाम ब्रज नारायण मित्तर है। कलकत्ता के आवाम हैं आप या प्रवासी? ये कैसा सवाल हुआ प्रोफेसर, कलकत्ता से बाहर क्या कोई बंगाली नहीं पाए जाते? वो सब क्या प्रवासी हैं? आपके जैसे बुजुर्ग जानकार इंसान अगर इस मुद्दे में ऐसे बोलेंगे तब हमारे जैसे जाहिल, अनपढ़, बेइल्म कहाँ जाएंगे बताइए। तो मेरे पास अचानक आने के कारण बातों से लग रहा है कि बंगाली होके भी इस देश में आए हुए कम दिन नहीं हुआ आपको।
लखनऊ तहजीब की बात जब फरमा ही चुके हैं तब इस शहर की आदब भी आपको पता ही होगा। आपको शायद याद दिलाने का जरूरत नहीं की। आपकी इनायत से इस देश के अदब हम भी कुछ सीखे हैं प्रोफेसर। सच बताएं तो आपको ढूंढने में बहुत मेहनत लगी। मान के चलिए 5 साल। नामचीन लखनऊ तहजीब कुछ भी ना सीखे तो कैसे चलेगा बताइए। পাইপে টান দিয়ে আগন্তুকের দিকে চেয়ে থাকেন অবসরপ্রাপ্ত প্রবীণ অধ্যাপক। লোকটার এই আপাত কৌতুকতার মধ্যে একটা শীতল ক্রূরতা আছে যেটা তার কাছে একটু অস্বস্তিকর ঠেকছিল। वेल मिस्टर मित्तर, आप बहुत दिन से हमें ढूंढ रहे हैं। टू बी प्रिसाइज लगभग 5 साल। तो बताइए, यहाँ आने की कोई खास कारण? जरूर जरूर प्रोफेसर, आप इतना व्यस्त आदमी, आपको आपको जो भी बोलना है जल्दी बोलिए, मेरा वक्त जाया मत कीजिए। লোকটা কোমরে হাত দিয়ে ধীরে সুস্থে একটা ওয়েবলি স্কট বার করে আনলো। তারপর সেটা সামনে টেবিলে রেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, पूरे 5 साल रतिकांत मल्लिक की फैमिली को ढूंढ रहा हूं प्रोफेसर। वक्त हमने भी कुछ कम जाया नहीं किया। रतिकांत मल्लिक के साथ घुघू डांगा की मित्तर फैमिली का एक हिसाब बराबर करना है। उसे ना चुकाकर कैसे जाए बताइए। यू ब्लडी स्वाइन, तुम क्या हमें डरा रहे हो? जानते भी हो हम क्या कर सकते हैं? लक्ष्मण, लक्ष्मण, कहां मर गए रे बेवकूफ? तुम्हारा रहते इस बदतमीज बंगाली का घर में घुसने का हिम्मत कैसे हुआ? লক্ষ্মণকে টেনে নিয়ে আসে একটা লোক। তার হাতে ছুরি। ছুরিটা লক্ষ্মণের গলায় ধরা। তার সঙ্গে সঙ্গে ঢোকে আরো দুটো লোক, তাদের হাতে পিস্তল। इस बदतमीज बंगाली ने अभी तक आपका पूरा मकान घेर लिया है प्रोफेसर। लखनऊ अदब के साथ बोल रहा हूं, थोड़ी सी भी गुस्ताखी बर्दाश्त नहीं की जाएगी। গোলাগুলি অস্ত্রপাতি দেখলেই নার্ভাস হয়ে পড়েন প্রফেসর গুপ্তা। तुम क्या सोच रहे हो? तुम हमें मर के चले जाओगे और पुलिस कुछ नहीं करेगी? पुलिस की बात बाद में सोचिएगा प्रोफेसर, पहले आप अपने बारे में सोचिए। क्या चाहिए तुमको? हाँ, ये हुई ना काम की बात। अब बताइए, सोना कहाँ है? कौन सा सोना? किस सोने की बात कर रहे हो तुम? লোকটা এবার ওয়েবলি স্কটটা তুলে নিয়ে প্রফেসর রামশরণ গুপ্তার কপালের মধ্যিখানে ঠেকায়। जो आपके पूर्वज रतिकांत ने घुघू डांगा की राज हवेली से चुरा कर लाया था। शिवलिंग से लाया हुआ सोने का त्रिपुंड्रक। (1890 সাল, ঘুঘুডাঙ্গা। তিনজনে যখন পাঁচিল টপকে জমিদার বাড়ির চৌহদ্দিতে ঢুকলেন তখন রাত্রি 3য় প্রহর। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে দশমীর চাঁদ। সারা রাস্তা নির্জন, এমনকি গ্রামের কুকুরগুলো অবধি কোথায় যে ঘাপটি মেরেছে কে জানে। কি ব্যাপার, কুকুরগুলো ডাকছে না কেন? যাতে না ডাকে সেই ব্যবস্থা করা আছে। মন্দিরটা জমিদার বাড়ির পিছন বাগে। মূল ফটক দিয়ে ঢুকে দুদিকে দুটো ছোট গলি, যেগুলো জমিদার বাড়ির মূল অংশটাকে বেড় দিয়ে পিছনের বাগানে গিয়ে পড়েছে। রতিকান্ত আর গঙ্গাপদর প্রাথমিক পরিকল্পনা ছিল সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি মূল ফটক দিয়ে ঢোকা। ফটকের চাবি গঙ্গাপদর কাছেই থাকে, কিন্তু রামনারায়ণ বিলকুল উল্টো পথ ধরল। সে জমিদার বাড়ির বাইরের মেঠো রাস্তা ধরে পৌঁছল একেবারে বাগানের পিছন দিকে। খুঁজে পেতে একটা মস্ত বটগাছের নিচে এসে দাঁড়ালো সে। সেই রাস্তার একদিকে জমিদার বাড়ির পাঁচিল, অন্যদিকে মা গঙ্গা। রতিকান্ত যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে ইটের ভাঙাচোরা সিঁড়ি নেমে গিয়েছে গঙ্গার তীর অবধি। ঘাটে একটা ছোট নৌকা বাঁধা। এখান থেকেও সেটা নজর এড়ালো না রতিকান্তর। এখান দিয়ে কেন? আমাদের কথা ছিল না মেন গেট দিয়ে ঢোকার? আগেই বলেছি, পরিকল্পনাটা খুবই বোকার মতন হয়েছিল সাহেব। ধরুন
কাজ শেষ হওয়ার আগে কোনোভাবে সবাই টের পেল যে মন্দিরে কেউ ঢুকেছে, তখন পালাতেন কোথা থেকে? সদর দরজাটা তো সবার আগে বন্ধ হতো, তাই না? চুপ করে রইলেন রতিকান্ত। কথাটায় যুক্তি আছে। ততক্ষণে বটগাছের গোড়ার দিকে একটু ঝুঁকে পাঁচিলের খানিকটা অংশ উন্মুক্ত করে রামনারায়ণ। সেখান দিয়ে একটা ফোঁকর উঁকি দিচ্ছে বটে। গ্রামের ছেলেরা দুষ্টুমি করে বাগান থেকে ফল পাকুড় পারবে বলে এই ফকরটা বানিয়েছিল। এর খোঁজ গঙ্গাপদ তো রাখেই না, এমনকি বাগানের মালি রামখিলান অব্দি রাখে না। আমি কি করে এর খোঁজ পেয়েছি সে প্রশ্ন জিজ্ঞাসা না করে আপাতত এর মধ্যে দিয়ে ভেতরে আসুন দেখি, দেখবেন আওয়াজ যেন না হয়। রতিকান্ত সেই ফোঁকর দিয়ে ঢোকার আগে জিজ্ঞাসা করলেন, ঘাটে নৌকোটা বাঁধা আছে দেখেছি, এই চালাবার মতো লোক আছে তো? রামনারায়ণ তেওয়ারি আধা কাজ করে না সাহেব। আজ থেকে ১.৫ বছর আগে, লখনৌ, ডিসেম্বর মাস। প্রফেসর গুপ্তা মৃদু স্বরে কথা বলতে শুরু করলেন। মনে হয় ঘরের মধ্যে জমাট বেঁধে থাকা থমথমে নৈশব্দের মধ্যে কে যেন গ্রামাফোনের পিন দিয়ে আঁচড় কেটে চলেছে। तुम जब वो सोने की त्रिपुंड्र की बात जान ही चुके हो तब पूरे वारदात के बारे में भी जानते ही होगे। नॉट नेसेसरीली प्रोफेसर गुप्ता, नॉट नेसेसरी। चुराने की बात जानता हूं, पर उसके बाद क्या हुआ मुझे मालूम नहीं। ये किस्सा हमारे परिवारों में बहुत दिनों से चला आ रहा है, जिसे कहते हैं फैमिली फोकलोर। ঘুঘুডাঙ্গার রাজবাড়ি থেকে প্রাণ হাতে করে পালিয়ে আসার পর রতিকান্ত আর বেঙ্গল প্রভিন্সের ধারে কাছে থাকেননি। সেখান থেকে তিনি ফিরে আসেন কানপুরে। দেশে ফিরেই কোনো জাদু মন্ত্রে বিরাট ধনী হয়ে পড়েন তিনি। বিয়ে করেন এক স্থানীয় জমিদারের কন্যাকে। তিনি ধনী তো ছিলেনই, সেই সঙ্গে তাঁর বংশমর্যাদাও কম বড় ছিল না। তাই এই বিয়েতে কোনো পক্ষের তরফেই কোনো আপত্তি ওঠেনি। একটা উড়ো খবর অবশ্য কন্যা পক্ষের কানে এসেছিল যে বাংলায় থাকাকালীন রতিকান্ত নাকি কোনো এক বাঙালি মহিলাকে বিয়ে করেছিলেন। তবে প্রথমত তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর দ্বিতীয়ত সে যুগে হিন্দু পুরুষদের পক্ষে একাধিক বিয়েতে কোনো আইনি বাধাই ছিল না। ফলে কন্যা পক্ষ এ নিয়ে আর বেশি মাথা ঘামাননি। রতিকান্ত আর বিন্দিয়া চৌধুরীর কোনো পুত্র সন্তান ছিল না। তাঁদের একটি মেয়ে জন্মায়, রাগিনী মল্লিক। ইনি বড় হয়ে বিয়ে করেন ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসার লেফটেন্যান্ট রামলখন শ্রীবাস্তবকে। রাগিনী বিয়ের পর তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির সঙ্গে একটা ট্রাঙ্কও নিয়ে আসেন তাঁর শ্বশুর বাড়িতে। লেডি রাগিনী ছাড়া সেসব দেখার অধিকার নাকি শ্রীবাস্তব পরিবারের আর কারো ছিল না। রামলখন বিয়ের পর সামরিক বাহিনী থেকে ইস্তফা দিয়ে রাগিনীকে নিয়ে পাড়ি দেন শ্রীলঙ্কা। সেখানে চায়ের ব্যবসা করে প্রভূত অর্থোপার্জন করেন। শ্রীলঙ্কায় তাঁদের 2টি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মায়। মেয়েটি ছোট, নাম আরতি শ্রীবাস্তব। তিনি পড়াশুনোয় বেশ ভালো ছিলেন। ইতিহাস ছিল তাঁর প্রিয় বিষয়। आरती जब कलकत्ता प्रेसिडेंसी कॉलेज में पढ़ती थी तब दूसरे विश्व युद्ध का वक्त था। उस समय उसका परिचय हुआ और एक होनहार लड़का रघुनंदन गुप्ता के संग। और आरती के दोनों भाइयों के नाम हरिशंकर और चंद्रभानु श्रीवास्तव, दोनों ही विश्व युद्ध के वक्त चल बसे। सही कि नहीं? हाँ, ठीक जिस दिन देश आजाद हुआ ठीक उसी दिन आरती और आरती श्रीवास्तव से बाकी सब मैं जानता हूं प्रोफेसर, आपके बारे में भी। अपने पढ़ाई की कलकत्ते से और शादी भी की एक बंगाली औरत से। एक लड़का है आपका जो अभी ऑस्ट्रेलिया में रहता है। आप सिर्फ इतना बताइए, लेडी रागिनी का संदूक कहां पर है? दूसरे विश्व युद्ध के वक्त लेडी रागिनी श्रीवास्तव का बक्सा पहली बार खुला गया।
उसके अंदर बहुत सारे कलाओं का नमूना पाया गया जो बहुत ही बेहतरीन थे। इन सब के साथ साथ रतिकांत की एक डायरी भी बरामद हुआ जिसमें कौन सा सामान, क्या उसका विशेषताएं हैं, ये सब लिखा हुआ था। उतने दिनों में राम लखन भी चल बसे और दूसरी तरफ हरिशंकर और चंद्रभानु जी का भी देहांत हो गया। तो इन सब के देखभाल की जिम्मेदारी आती है आरती के पास। रतिकांत के डायरी से उन्हें मालूम पड़ता है कि बक्से में रखा हुआ सब सामान चोरी का है। आरती जी ने सभी सामान वो जिन जिन देशों से लिया गया था उन देशों की सरकार से बात करके सारा कुछ लौटा दिया, सिवाय एक चीज के। और क्या है वो चीज? हाँ, वो घुघुडंगा से लाया हुआ सोने का त्रिपुंड्रक। रतिकांत की डायरी के मुताबिक उसके 3 हिस्से थे, लेकिन रतिकांत ला पाए थे सिर्फ 2। आरती जी को मालूम था अगर वो उसे लौटाने गए तो तीसरा कहाँ है ये सवाल जरूर उठेगा। इसीलिए आरती जी ने वो नहीं लौटाया। आपका फैमिली हिस्ट्री बहुत ही मजेदार है प्रोफेसर। एक का चुराया हुआ सामान दूसरे चले लौटाने। पर ठीक है, आरती जी की अंतिम ख्वाहिश भी मैं पूरा कर देता हूं। প্রফেসর গুপ্তা কঠিনভাবে সামনে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, लेकिन आप ही उस घराने के वारिस है, इस बात का सबूत क्या है? "1890 সাল, ঘুঘুডাঙ্গা। বিশাল শিবলিঙ্গটার দিকে চেয়ে হাঁ হয়ে রইলেন রতিকান্ত। মন্দিরের ভেতরে ছোট একটা জানালা, সেটা দরজার উল্টো দিকের দেওয়ালে। তার ফাঁক ফোঁকর দিয়ে যেটুকু আলো আসছিল তাতে দৃষ্টি পরিষ্কার হওয়া দূরে থাক, বরং অন্ধকার আরো ঘন হয়ে উঠছিল। আর তার মধ্যে উচ্চতায় প্রায় 8 থেকে 10 ফুট, কম করে হলেও 2 ফুট ব্যাসার্ধের শিবলিঙ্গটিকে বিশাল এবং ভয়াবহ মনে হচ্ছিল রতিকান্তর। পেশাসূত্রে এদেশে বহু মন্দিরে ঘুরেছেন তিনি, কিন্তু এরকম বিশাল আকারের শিবলিঙ্গ কমই দেখেছেন। গঙ্গাপদ, রামনারায়ণ, বাকি ব্যবস্থা কই? বাঁশের তৈরি একটা উঁচু মতো মাচা এনে দিল রামনারায়ণ। মাচাটাকে খুব সন্তর্পণে টেনে এনে শিবলিঙ্গের যে অংশটাকে গৌরীপট্ট বলে তার পাশে রেখে মাচাটার ওপর চড়লেন রতিকান্ত। বাঁশের মাচার শব্দ হতে লাগল। রতিকান্ত বুঝলেন যে বস্তুটি খুব একটা মজবুত নয়, তবুও তার মধ্যেই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। সোজা হয়ে দাঁড়িয়ে একবার আর চোখে দরজার দিকে তাকালেন রতিকান্ত। গঙ্গাপদর আবছায়া অবয়বটা দেখা গেল সেখানে। মনে মনে তাকে একটা ধন্যবাদ দিলেন তিনি। ছোঁড়া এমনি কাজে কর্মে ঢ্যাঁড়স হলে হবে কি, তালা খোলায় একেবারে ওস্তাদ। অবশ্যই এই সুনাম শুনেই তো বিস্তর টাকা পয়সার লোভ দেখিয়ে ছেলেটাকে দলে টেনেছিলেন তিনি। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা প্রমাণ হয়ে গেছে একটু আগেই। মন্দিরের অত বড় ভারী তালা যে স্রেফ একটা 1 আঙুল লম্বা লোহার কাঠি দিয়ে খুলে ফেলা যায়, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না চোর শ্রেষ্ঠ রতিকান্ত মল্লিকের। এবার সোজা হয়ে সামনে তাকালেন রতিকান্ত। তাঁর সামনে এখন শিবলিঙ্গের মাথার কাছটা, আর সেখানে আনুভূমিকভাবে পরপর সাঁটা আছে 3টে সোনার পাত। ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির বিখ্যাত সোনার ত্রিপুণ্ড্রক। প্রতি পাতের আকার দৈর্ঘ্যে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুট, আর উচ্চতায় 6 ইঞ্চি। আর সেই 3টে সোনার পাতের গায়ে জমে আছে প্রায় 300 বছরের পুরনো চন্দন ল্যাপার মোটা পরত। রামনারায়ণ,
আলো আনো। একটা ক্ষীণ আলোর বৃত্ত চলে উঠল মন্দিরের এক কোণে। তারপর রামনারায়ণ একটা ছোট মশাল বাঁশের ডগায় বেঁধে উঁচু করে ধরে তুলে ধরল। পকেট থেকে কয়েকটা যন্ত্রপাতি বার করে আনলেন রতিকান্ত। এসব জিনিস সাধারণ বাজারে পাওয়া যায় না। নিজের কাজের জন্য চেনা মিস্ত্রিকে দিয়ে তিনি বানিয়ে নিয়েছেন। তার মধ্যে থেকে একটা ছোট ছেনির মতো জিনিস বার করে সেটা দিয়ে অত্যন্ত সাবধানে শক্ত চন্দনের পুরু স্তর খুঁড়ে খুঁড়ে সাফ করলেন। তারপর পকেটে রাখা এক টুকরো পশমের কাপড় দিয়ে একটু ঘষতেই ভ্রুটা কুঁচকে গেল রতিকান্তর। সোনার পাতের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে খোদাই করা ওসব কি? আলোটা আলোটা আর একটু তুলে ধরো তো রামনারায়ণ। আলোটা আর একটু তুলে ধরল রামনারায়ণ। তার সঙ্গে চাপা গলায় বলল, তাড়াতাড়ি করুন সাহেব, আমাদের হাতে বেশি সময় নেই। রতিকান্ত একটু নড়ে উঠতেই মাচাটা ফের আওয়াজ করে উঠল, এবার একটু জোরে। দাঁত চিপে গঙ্গাপদকে গাল দিলেন রতিকান্ত। বেটার ছেলেকে যদি একটা কাজ দিয়ে নিশ্চিন্তে থাকা যায়, তালা খুলতে পারা ছাড়া অত ছাড়াটার আর কোনো গুণই নেই। দেখে শুনে তিনি একটা রাম ছাগলকেই সঙ্গে নিয়েছিলেন বটে। মশালের আলোয় সোনার ত্রিপুণ্ডরক ঝলমল করে উঠল রতিকান্তর চোখের সামনে। তার সঙ্গে তার গায়ে আঁকা আঁকি বুকিগুলো। এসব কি? আরও ঝুঁকে এলেন রতিকান্ত। প্রথম পাতে অজানা ভাষায় কিছু লেখা। অক্ষরগুলো সংস্কৃত নয়, ও ভাষাটা ভালোই জানেন তিনি। এটা অন্য কোনো ভাষা। দ্বিতীয় পাতে পরপর 4টে ছবি আঁকা। প্রথম ছবিতে একটা কারুকার্য করা দরজা, দ্বিতীয় ছবিতে সেই দরজার সামনে একটা মস্ত বড় চাবি, তার উচ্চতা প্রায় দরজার সমান। তৃতীয় ছবিতে আবার দরজার জায়গায় চাবির ছবি আঁকা, তার গায়ে দরজার কারুকার্যগুলোই। চতুর্থ ছবিতে একটা ঘোড়া, তার গলা জড়িয়ে একটা সাপ। তড়িঘড়ি করে পিঠে আটা ঝোলাটা থেকে আরো কিছু যন্তর বার করলেন রতিকান্ত। প্রথম পাতটা উপড়ে আনতে বেশ অসুবিধা হলো তার, ঘাম ঝরতে লাগলো কপাল বেয়ে। এদিকে মশাল উঁচু করে ধরে থাকতে থাকতে হাতে ব্যথা হয়ে গেছে রামনারায়ণের। তার জায়গায় এখন গঙ্গাপদ। সে ভীত স্বরে বলল, আর কিছুক্ষণ পরে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে সাহেব, লোকজন জেগে ওঠা শুরু করবে, তাড়াতাড়ি করুন। দ্বিতীয় পাতটা তুলে আনতে আরো কষ্ট করতে হলো রতিকান্তকে। এই আশ্বিনের রাতেও রীতিমতো ঘেমে নিয়ে একসা হয়ে গেলেন তিনি। কবজি থেকে শুরু করে কাঁধের কাজটা টনটন করতে লাগলো। তার মধ্যে বাঁশের মাচার শব্দ বেড়েই চলেছে। ভয় লাগছিল রতিকান্তর যে কোনো মুহূর্তে তিনি পড়ে যেতে পারেন। প্রথম দুটো পাত খুলে পিঠের সঙ্গে বাঁধা চামড়ার ঝোলায় সাবধানে রাখলেন তিনি। তারপর মনোনিবেশ করলেন একদম শেষের পাতটায়। বাইরে রাতচরা পাখির আওয়াজ ছাড়া চারিদিক শুনশান। গঙ্গার দিক থেকে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা ভেসে এলো মন্দিরের মধ্যে। তৃতীয় পাতটা সবে অর্ধেক তুলেছেন এমন সময়, আলোটা নিচে করো গঙ্গা, জমিদার বাড়ির কোনো একটা ঘরে কেউ আলো জ্বেলেছে। শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত নেমে গেল রতিকান্তর। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। গঙ্গাপদ মশালটা মন্দিরের এক কোণায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখল। তার হাত তখন কাঁপছে। স্থির চোখে খানিকক্ষণ জমিদার বাড়ির দিকে চেয়ে রইল রামনারায়ণ। ওরা বোধহয় কিছু টের পেয়েছে সাহেব, যা করার এক্ষুনি করুন, গতিক ভালো বুঝছি না। আধো অন্ধকারের মধ্যেই তৃতীয় পাতটা খোলার চেষ্টা করতে লাগলেন রতিকান্ত। উত্তেজনায় তার হাত থরথর করে কাঁপতে লাগলো। তৃতীয় পাতের শেষের অংশটা তুলে ফেলতে ফেলতেই জমিদার বাড়ির দিক থেকে শোরগোল ভেসে এলো। কে ওখানে? বুড়ো বাবার মন্দিরে কে ঢুকেছে? ওরে, কে কোথায় আছিস? আলো জ্বাল। পালান সাহেব পালান, ওরা এসে পড়লে পিঠের চামড়া আস্ত থাকবে না। আর একটুখানি। সাহেব চলুন, মশাল নিয়ে ওরা এদিকেই আসছে। গঙ্গাপদ লাফ মেরে মন্দিরের বাইরে পড়েই দৌড় দিল। মশাল নিভে যাওয়াতে ঘুরঘুরটি অন্ধকার। তার মধ্যেই তৃতীয় পাতটা খুলে এলো হাতে।
কিন্তু তিনি ধরার আগেই সেটা ঝনঝন শব্দ করে আছড়ে পড়ল মেঝেতে। শিউরে উঠলেন রতিকান্ত। সর্বনাশ! সেই ঝনঝনানির আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়তেই একসঙ্গে যেন চেঁচিয়ে উঠল কারা। মাচা থেকে এক লাফে মাটিতে নামলেন রতিকান্ত। তারপর মাটিতে হাত দিয়ে খুঁজতে লাগলেন তৃতীয় পাতটা। আমার হাতে আছে সাহেব, আর সময় নষ্ট করবেন না, পালান। মন্দির থেকে দুজন বেরিয়ে সোজা দৌড় দিলেন পাঁচিলের ওই ফোকরের দিকে। ততক্ষণে জমিদার বাড়ি মশালের আলোয় আলোকময়। সেই সঙ্গে জেগে উঠেছে গ্রামের লোকজনও। সদর দরজা খুলে দেওয়া হয়েছে। গ্রামের লোকজন হুড়মুড় করে ঢুকে পড়ছে জমিদার বাড়ির চৌহদ্দির ভেতরে। ছুটে আসছে এই দিকেই। চারিদিকে হইচই আর প্রবল হল্লা। তারই মধ্যে দুইজনে ফোঁকর গোলে কাঁচা রাস্তায়, রাস্তা পেরিয়ে ঘাটের সিঁড়িতে। গঙ্গাপদ কোথায়? ওর চিন্তা ছাড়ুন সাহেব, আগে নিজের চিন্তা করুন। ঘাটে সিঁড়ি বেয়ে নৌকায় পৌঁছতে চাঁদেরি লাফিয়ে নৌকায় উঠলেন রতিকান্ত। ততক্ষণে মশালের আলোয় আর লোকজনের হই হল্লা খুঁজে পেয়েছে তাদের পালাবার পথ। মশালগুলো ঘাটের দিকে ধেয়ে আসতেই নৌকা ছেড়ে দিল। আর তখনই কি যেন একটা মনে পড়ে যেতে চেঁচিয়ে উঠলেন রতিকান্ত। আমার হাতের ওই সোনার পাত্র আমায় দাও রামনারায়ণ। রামনারায়ণ কিছু বলার আগেই মশালগুলো এসে দাঁড়ালো ঘাটের মাথায়। তারপর একের পর এক সড়কি ধেয়ে আসতে লাগলো নৌকার দিকে। রামনারায়ণ ঝাঁপ দিল গঙ্গার জলে। লোকজন চিনে ফেলার আগেই পালাতে হবে তাকে। কেউ দেখতে পেলেই সর্বনাশ। নৌকার পাটাতনে উপুর হয়ে শুয়ে পড়লেন রতিকান্ত। আফসোসে হাত কামড়াচ্ছিলেন তিনি। ইস, আর কিছুক্ষণ যদি সময় পেতেন। ওই অংশটা না পেলে এটা তিনি কোথাও বেচতে পারবেন না যে। সাহিত্য সমাহারে আজ আপনারা শুনছেন অভীক সরকারের উপন্যাস মিত্তির বাড়ির গুপ্তধন। শ্রী অভীক সরকার বর্তমান সাহিত্যের পাঠককুলের কাছে এক অতি পরিচিত নাম। লেখকের জন্ম 1 জুন 1979 সালে। তাঁর লেখালেখি শুরু আন্তর্জাল ও বিভিন্ন ব্লগে। বর্তমানে লিখেছেন ভোগ, শোধ, কাউরিপুরীর মন্দির, কালিয়া মাসান, বরেন মজুমদার হত্যা রহস্যের মতো বেশ কিছু জনপ্রিয় গল্প এবং উপন্যাস। আমাদের আজকের নিবেদন মিত্তির বাড়ির গুপ্তধন উপন্যাসটি বর্তমানে বই আকারে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়। অনেক ধন্যবাদ লেখক অভীক সরকার এবং দ্বীপ প্রকাশনকে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। শুনতে থাকুন শারদীয়া সাহিত্য সমাহারের বিশেষ তথা অন্তিম নিবেদন মিত্তির বাড়ির গুপ্তধন। বেজা বাবু, বলি ও বেজা বাবু, বলে ফেল লকাই, কান খোলাই আছে। বলি এ কোথায় এনে ফেললেন মশাই? এ যে ধুম অন্ধকার দেখছি। দেখ লকাই, মেলা হাউ মাউ না করে চেপে বসদি কিনি। এমন একটা ভাব করছিস যেন তুই কিচ্ছুটি দেখতে পাচ্ছিস না, আর আমি সব প্যাট 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 করে চক্ষু মেলে বসে দেখছি। সেই থেকে তো চেপে বসেই আছি বেজা বাবু। উঠটা দেখলেন কই? বিষ্ণুচরণের সাগরেদরা থাবড়ে এমন চেপে চুপে বসিয়ে দিয়ে গেছে যে এখন তুলতে গেলে কেরেন ছাড়া উপায় কি? তুলতে হবে? এখনো বলছিস তুলতে হবে? মানে ইতিমধ্যে উঠে যাসনি বলছিস? উঠে যায়নি বলতে, বলি চারদিকে এমন ঘুরঘুরটি অন্ধকার, হাত পা কোথায় সেঁড়ি আছে ঠিক ঠাওর হচ্ছে না। এমন সময় এসব রসিকতা না করলেই কি নয়? বাহ বাহ, এই তো রসিকতাটা বুঝে গেছিস দেখছি। হাজার হোক গগন মাস্টারের ছাত্র, একেবারে আবোদা গোসাই তো নস। 8 ক্লাস অব্দি তো পড়েই ফেলেছিস, তাই না রে লকাই? ওই ওই আর কি 7.5 ধরতে পারি। মানে হাফ ইয়ারলির পরে আরও মাসখানেক ছিলুম কি না। তারপরই তো মাস্টারমশাই একদিন ডেকে বললেন, ওরে লখাই, মা সরস্বতীকে আর কষ্ট দিস নে, ঢের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই গগনের মুখে সে গল্প অনেক শুনেছি। পরীক্ষার খাতায় হুমায়ুনকে হনুমান আর জোয়ান অফ আর্ককে জোয়ানের আরক লিখে এসেছিলিস।
আর হায়দার পিসের যুদ্ধ নিয়ে লিখেছিলিস যে যুদ্ধে হায়দারের পিসি শহীদ হন। আর সেই শুনেই তো হায়দার স্যার স্কুলের বেঞ্চিটা তুলে এমন তাড়া করলেন, ওরে বাপ রে বাবা। যাকে যাক, সে কথা বাদ দিন। বলি, ওটির কথা কি বলছিলেন যেন? বলি, উঠে এসে নিজেকে একটু হালকা হালকা লাগছে না রে লকাই? সে আর বলতে, মনে হচ্ছে বয়সটা এক ঝটকায় 20 বছর কমে গেছে মশাই। এই একবার ইচ্ছে করছে মিত্তিরদের পুকুরে সাঁতার কেটে আসি, আবার পরক্ষণেই মনে হচ্ছে পাকরাশিদের মাঠে গিয়ে একটু ফুটবল পেটাই। উঠে আসার ওইটাই তো সুবিধে লকাই, বডি ফডি একেবারে ঝরঝরে হয়ে যায়। শুধু উঠে কোথায় এসেছি সেটা যদি একটু জানা যেত। ছোটবেলায় একবার কোন বইতে রৌরব না কুম্ভি পাকার ডেসক্রিপশন পড়েছিলুম, বুঝলি? সেখানেও নাকি এইরকম চোখের ওপর আলকাত্রা লেপা অন্ধকার, হাত পা ঠিক ঠাউর হয় না রে। দেখুন বেজাবাবু, আপনার কথা শুনে এই পথে পা বাড়িয়েছি, এই পর্যন্ত ঠিক ছিল। এই কিসের পাক না রব কি সব নাম টাম বললেন, ওখানে আসার কথাটা কিন্তু ছিল না মশাই। না, দুটো পয়সার লোভে আপনার সঙ্গে কাজ কারবার করাই মহা গোখুরি হয়েছে দেখছি। আমার টাকা পয়সা মিটিয়ে দিন বেজাবাবু, আমি চলে যাই। তুই কি আর ফিরে যাওয়ার অবস্থায় আছিস রে লকাই? কি ভাবছিস? হ্যাঁ, এখান থেকে গলায় হ্যালোজেন ল্যাম্প ঝুলিয়ে তুই রাস্তা দেখতে দেখতে ফিরে যাবি, আর তোর ওই অপগন্ত ভাইপো তাসা পার্টির ছ্যারারা লাগিয়ে তোকে ঘরে তুলে নেবে? দেখুন বেজাবাবু, ভজন মোটেই অপগণ্ড নয়, শুধু মাথায় একটু বুদ্ধি কম, এই যা। কিন্তু আমাকে যে রাত দুপুরে ডেকে আনলেন বিষ্ণুচরণের সঙ্গে কী সব হুড়যুদ্ধ করতে হবে বলে, আর আমিও হাতের খেঁটোটা নিয়ে বেরিয়ে পড়লাম, সেটা ভজন দেখেছে। ঘরে না তুলে নেওয়ার আছেটা কি মশাই? আর তাছাড়া ও বাড়ি কার? আমার নয়। আমার বাড়িতে আমাকেই ঢুকতে দেবে না, এ কথার মানে কি? ওই জন্য বলেছিলাম ওরে লকাই, অত বড় বোমাটা মুন্ডু দিয়ে হেড দিতে যাসনি, গিলু চলকে যাবে। বলি, হ্যাঁ রে লকাই, অত বড় যে একখানা যুদ্ধ হলো, বিষ্ণুচরণের লোকজন ওই লেজা সরকি রামদা আর হাত বোমা দিয়ে আমাদের সাবড়ে দিল, এসবের কথা কি একেবারেই ভুলে মেরে দিয়েছিস? আমি কি বোমা টোমা গুলি বন্দুকে ভয় পাই নাকি? চ, লাঠি হাতে দাঁড়ালে লকাই সামন্তকে ভয় খায় না এমন মানুষ এই ঘুঘুডাঙ্গায় কেউ আছে নাকি? ওই বিষ্ণুচরণ তো আমার কাছে এখনো 1010 টাকা পায়, তবু তাকে কখনো দেখেছেন আমার সঙ্গে গলা উঁচু করে কথা কইতে? বিষ্ণু তো সেদিন সেই শোধটাই নিয়ে গেল রে লকাই। এবার তোর ভিটে মাটিতে ও যদি ঘুঘু না চড়ায় তো আমার নামে কুকুর পুষিস তুই। অত বড় সাহস হবে নাকি বিষ্ণুচরণের? লাঠি মেরে মাথা ফাঁক করে দেব না। তুই কি ভেবেছিস বিষ্ণু ওর লোকজন নিয়ে তোর ওই ভাঙাচোরা বাড়িটা দখল করতে আসবে? আর তার দরকার হবে না। গিয়ে দেখ, তোর ভাইপো কাল সকালেই সটকে পড়ার প্ল্যান করছে। কয়েকদিন ধরেই বিষ্ণু ভারী মিঠে করা করে ওই 10,000 টাকার কথাটা মনে করিয়ে দিচ্ছে কিনা। ছোকরা আর চাপটা নিতে পারছে না, বুঝলি? কাল ভোরেই সে বাড়ি ঘর ছেড়ে লম্বা দেবে বলে ভাবছে। হ্যাঁ, সে কি ভজনের এত বড় সাহস? হতচ্ছাড়াকে এই জন্যে কোলে পিঠে মানুষ করেছি। দাঁড়ান তো বেজাবাবু, ঝট করে ব্যাটার ঘাড় দুটো ধরে ধোবি পাট মেরে আসি। ওরে লকাই, ওসব মারদাঙ্গার কথা এখন ভুলে যা, বরং পরকালের কথা ভাব। শুনেছি রৌরব আর কুম্ভি পাক দুটোতেই বড় কষ্ট দেয়। সেখানে কি আর তোর ওই গাজুয়ারি কোনো কাজে লাগবে? এসব কি হচ্ছে বেজাবাবু? জানেন না আমি ভূতে ভয় পাই, তার উপর আমাকে এসব কথাবার্তা বলে প্রাণের ভয় দেখানোটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ওরে লকাই, তোকে এখন আমি প্রাণ আমজাদ খান অমরিশ পুরী কারো ভয় দেখাচ্ছি না বাপধন। তাছাড়া কথাটা কি জানিস, ভেবে দেখতে গেলে তোর পক্ষে এখন ভয় পাওয়াটা একদমই ভালো দেখায় না। বেজাবাবু, আপনি কিন্তু ফের ভয় খাইয়ে দিচ্ছেন মাইরি। ও কি
দীর্ঘশ্বাস ফেললেন বলে মনে হচ্ছে। আর দীর্ঘশ্বাস? বিষ্ণুচরণের কথায় ভুলে একটা বড় ভুল করে ফেলেছি রে লকাই। এই লাইনে এতদিনে পাকা খেলোয়াড় হয়ে কি করে যে এত বড় ভুলটা করলাম, সে আক্ষেপ আমার আজও যাবার নয়। বলবো রে লকাই, সব খুলে বলতেই হবে তোকে, কারণ ডায়েরিটা যদি ওই বিষ্ণুচরণের হাত থেকে বাঁচাতে হয়, তবে তোর ওই অপগণ্ড ভাইপোটাই যা ভরসা। দেখুন বেজাবাবু, বারবার ভজনকে অপগণ্ড বলে খামোখা ইনসাল্টিং করবেন না কিন্তু। একটু ঠান্ডা বটে, মাথাটা একটু নরম মতন হলে কি হবে? অমন হীরের টুকরো ছেলে কিন্তু আশেপাশে সাতগা খুঁজলেও পাবেন না, বলে দিলুম। হ্যাঁ, হলেই ভালো। এখন ডায়েরিটা যদি ঠিকঠাক করে উদ্ধার করে। ও কি লকাই, চারদিকে ঘুরে ঘুরে ঘাড় ঘুরিয়ে কি দেখছিস অত? ও, ওটা কারা মেজাবাবু? গাছের ডাল থেকে সারি সারি দেহ জ্বলছে দেখছি। কাদের দেহ? আশেপাশে ও ছায়ার মতন কারা যেন ঘুরছে। ও কাদের ছায়া মেজাবাবু? ওরা আপনার ওই বিষ্ণুচরণের লোক নয় তো? ঠান্ডা হয়ে চেপে চুপে বস তো লকাই। এই ডালটার দুপাশে পা ঝুলিয়ে থেবড়ে বস দেখি। ওই রকম শান্তি গোপাল মার্কা গলা কাঁপানোর কিছু হয়নি। ওরা আমাদেরই মতন প্রাক্তন হিউম্যান আর ওম্যান বিং। আচ্ছা, ইংরেজিটা কি ঠিক বললুম লকাই? আমার ইংরেজিটা আবার মাঝে মাঝে। তুই তো আবার 7.5 পাস। ও বেজাবাবু, এসব কি বলছেন মশাই? এসবের মানে কি? তার মানে আমরা কি এখন? হ্যাঁ রে লকাই, তুই যা ভাবছিস ঠিক তাই। আমরা আর বেঁচে নেই, আমরা এখন ভূত। সেপ্টেম্বরের শেষ, সবে মহালয়া গেছে। সন্ধ্যের বাতাসে একটু শীত শীত ভাব, তার উপর একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, তাই রাস্তায় আজ লোকজন নেই বললেই চলে। ভূত নিয়ে আড্ডাটা চলছিল সতীশ চাকলাদারের দাঁতের ডাক্তারখানায়। বিশু গুছাইত বেশ জাঁক করেই বসে বলছিল, বুঝলেন গগনদা, ঝট করে ভূতে বিশ্বাস নেই বললেই ভূত জিনিসটা নেই হয়ে যায় না। ভূত জিনিসটা যে খাঁটি সত্যি, তার বিস্তর বৈজ্ঞানিক প্রমাণ আছে। বিশু সদ্য পঞ্চায়েত বোর্ডের মেম্বার হয়েছে। এই চত্বরে তার দাপট খুব, চট করে তার কথা কেউ কাটে না। তবে গগন মল্লিকের কথা আলাদা। একে তিনি বিরোধী পার্টির লোক, তার উপর ঘোরতর নাস্তিক। তিনি খেঁকিয়ে উঠে বললেন, ভূতের নাকি আবার বৈজ্ঞানিক প্রমাণ? কঙ্কালের নাকি গেঁটে বাদ, লুঙ্গির আবার হিপ পকেট। বলি, গাঁজাটা কি আজকাল একটু বেশি হচ্ছে হে বিশু? বিশু একটু সিঁটিয়ে গেল। গগন মল্লিক সৎ একরোখা লোক, কাউকে ডরান না, বুক চিতিয়ে চোখে চোখ রেখে কথা বলেন। এই এলাকার বাঁধা পুরোহিত হলেন নরহরি চক্রবর্তী। তিনি কানে একটা দেশলাই কাঠি ঢুকিয়ে সুরসুরি দিতে দিতে নিমিলিত নয়নে বললেন, ভূতের তুমি কি জানো হে গগন? ওসব দেখার জন্য অন্তর্দৃষ্টি চাই হে, বুঝলে? অন্তর্দৃষ্টি। খেচরি মুদ্রায় কুম্ভক সাধন করতে হয়। ইরা আর পিঙ্গলা দুটোকেই টক করে মূলাধার থেকে সহস্রাধারে তুলে ফেলো দেখি, তাহলেই দেখবে চোখের সামনে ভূত আর ভগবান দুটোই দিব্যি প্রতীয়মান হচ্ছে। রোষ কষায়িত লোচনে খানিকক্ষণ নরহরির দিকে চেয়ে রইলেন গগন মল্লিক। তারপর একটা বিষাক্ত দৃষ্টি হেনে বললেন, সারাটা জীবন তো অং বং চং করে আর লোকের মাথায় টুপি দিয়ে কাটালে নারু। আমার না হয় পরকালের ভয় নেই, ওসবে বিশ্বাস করি না। বলি, তোমার তো অন্তত সে ভয়টা আছে। 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে, অন্তত এবার তো শুধরে যাও। একটা পাষণ্ড নাস্তিকের কাছ থেকে পরকালের কথা শুনতে হবে নাকি গগন? তুমি একে নাস্তিক, তার ওপর দেবদ্বিজে মোটে ভক্তি নেই।
বলি তোমার জন্য যে রৌরব নরকের আগুনে লোহার কড়া চাপিয়ে পিপে পিপে তেল ঢালা হচ্ছে সে খবর রাখো। ওহে জালিয়াত চন্দ্র, এমন সুখবরটা তোমার কানে পৌঁছে দিল কে শুনি? নগেন মুহুরী মাঝবয়সী লোক, জেলা সদরে কাজ করেন। ঠাকুর দেবতায় ভারী ভক্তি। তিনি হাত দুটো মাথায় তুলে প্রণাম ঠুকে ক্ষীণ কণ্ঠে বললেন, অমন করে বলতে নেই মল্লিক মশাই, হাজার হোক উনি পুরুত মশাই, ওকে অমন করে গাল মন্দ করাটা কি ঠিক? তাছাড়া ভূত ভগবান নিয়ে শেক্সপিয়ার কি একটা দামি কথা বলে গেছিলেন বলে শুনেছি না? নরহরি চক্রবর্তী সোজা হয়ে বসে আপাত গম্ভীর মুখে বললেন, খবরটা 5 কান করতে চাইনি গগন, কিন্তু ভাবলাম নরকের কথাটা শুনে তোমার মতো অবিবেকী পাষণ্ডের যদি কিছু চৈতন্য হয়। বলি গেঁড়া পোতার সদ্গুরু আশ্রমে গত পরশু এক মহাপুরুষ এসেছেন, শ্রী শ্রী জগদানন্দ স্বামী। নাম শুনেছ? সিদ্ধ পুরুষে সিদ্ধ পুরুষ। খবরটা তার কাছ থেকেই পাওয়া। গাঁজাদানন্দ স্বামী? অবিশু, তোমার গাঁজা সাপ্লাই কি এই বাবা জীবনের আশ্রম থেকেই আসে নাকি? বিশু শুনেই একটা হেঁচকি তুলল, তারপর ত্রস্ত হয়ে বলল, কার নামে কি বলছেন গগনদা? উনি পরম সিদ্ধ পুরুষ, ত্রিকালদর্শী। আর ব্রহ্মতেজের তো কথাই নেই, না দেখলে বিশ্বাস হবে না। আশেপাশের এলাকার শ্রদ্ধালু লোকজন তো একদম হয়ে আছে। শ্রদ্ধালু? তা এইটা কি ধরনের আলু বিশু? জ্যোতি না চন্দ্রমুখী? এই জন্যেই তো দাদা আগের ইলেকশনটা গুবলেট করে বসলেন। বলি এসব করতে করতেই তো আপনারা আজকাল দেশীয় ব্রহ্মতেজ আলো সেগুলোর খোঁজই পাচ্ছেন না দাদা। বটে, তাই জগদানন্দ বাবুর ব্রহ্মতেজের নমুনাটা শুনি একটু। শুনবেন? তবে শুনুন। আমাকে দেখেই তো প্রভু গড় গড় করে আমার ভূত ভবিষ্যৎ সবই বলে দিলেন। স্কুল, কলেজ, বিয়ে, শাদী, পঞ্চায়েত ইলেকশন, এমনকি 5 বছর বয়সে যে সান্নিপাতিক হয়ে মরতে বসেছিলাম সেটাও। বাহ বাহ, তাহলে তো খুব গুণের লোক বলতে হবে। তা গত সপ্তাহে যে ওই পরের সাধুকার চাল কলটা বেনামে কিনলে সেটা বলতে পেরেছেন তো? আর নতুন মোটর সাইকেল কেনার টাকাটা কোথা থেকে পেয়েছো সেটা তার সুলুক সন্ধান কিছু দিলেন নাকি? বাপু হে, সব জায়গায় অত হোলসেল অশ্রদ্ধা ভালো নয়। ও তো পরমাত্মা কুপিত হন, পরকালের পথ রুদ্ধ হয়। তুমি জানো, শুধু আধ্যাত্মিক শক্তি দিয়ে প্রভুজি দেশের দশের কত কি উপকার করেছেন। গগন মল্লিক গলায় একটা ঘোঁত করে শব্দ করলেন। বিশ্বাস হলো না তো? তা তোমার মতো পাপি তাপি অবিশ্বাসের বিশ্বাস হবে কেমন করে? তবে শোনো, যেমন ধরো সেই যে 83-তে সেবার যখন ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তার পিছনে আমাদের প্রভুজির কি যোগ বিভূতি একেবারে ছিল না ভেবেছ? তা তোমার এই বাবাজির বয়স কত নাড়ু? তা গোটা 50 তো হবেই। এটা 2020 সাল নাড়ু। 1983 মানে আজ থেকে 37 বছর আগের কথা। তোমার গাঁজাদানন্দ বাবাজির বয়স যদি এখন 50 হয়ে থাকে, তবে তখন তার বয়স ছিল 13। ইনি কি একেবারে যোগ বিভূতি নিয়েই মাতৃগর্ভ থেকে ল্যান্ড করেছেন নাকি? জগদানন্দের অবতারত্ব নিয়ে নরহরি একটা কড়া জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই নগেন মুহুরী জিজ্ঞাসা করলেন, কিন্তু চক্রবর্তীদা, ক্রিকেট তো হলো গিয়ে সাহেব সুবোধের খেলা। তাতে হুড়যুদ্ধ আছে, কোট প্যান্ট আছে, হ্যাম বেকন আছে, এমনকি ইংরেজি অবধি আছে। সেখানে আমাদের প্রভুজির লীলা কি তেমন ফুটবে? কথাটা ঠিকই বলেছেন মহুরী মশাই, তবে সেদিন যা ঘটেছিল সে অতি গুহ্য কথা, বুঝলেন কি না? কি কথা নরহরিদা? সেসব কথা কি আর অবিশ্বাসীদের সামনে বলা ঠিক হবে নগেন? তারা হয়তো এসবকে ধোঁকা ভাঁওতাবাজি বলে উড়িয়ে দেবে। বলে গগন মল্লিকের দিকে একটা বাঁকা চাউনি নিক্ষেপ করেন নরহরি। ইঙ্গিত বুঝে গগন মল্লিক গম্ভীর মুখে একটু সরে বসেন।
যদিও কান থাকে এদিকেই। এবার বেশ উচ্চই স্বরে ফিসফিস করে বলতে থাকেন নরহরি, যাতে কথাগুলো গগনের কানে যায় ঠিকই। বিশু আর নগেন মুহুরী আরও একটু কাজ ঘেঁষে বসেন। খবরটা কিন্তু আপনারা বাইরে 5 কান করবেন না কাইন্ডলি। ব্যাপারটা হচ্ছে এই, মানে 83 বিশ্বকাপের ফাইনালের দিন বুঝলেন কি না, প্রভুজি তার সাধন পীঠে ছাদে উঠেছিলেন অষ্টসিদ্ধি ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়ার জন্যে। তেজিয়ান লোক তো কম নন, ঘণ্টাখানেকের মধ্যেই অনিমা আর লঘিমা দুটো একসঙ্গে আয়ত্তে চলে এলো। আর বাস, ভদ্রলোক নিজের অজান্তেই 1/2 মাইলটা ওপরে ভেসে উঠলেন। কিন্তু গোলমালটা বাঁধলো এর পরেই। গোলমাল? কিসের গোলমাল? গগন মল্লিকের দিকে আর চোখে তাকিয়ে বলতে থাকেন নরহরি। ঠিক সেই সময় সাউথ চায়না সি থেকে হঠাৎ করে একটা দমকা হাওয়া ভেসে আসে, বুঝলে। আর ব্যাস, গোস্বামী মশাই বসন্তপুর থেকে ধাঁ করে লর্ডসের আকাশে। লঘিমাতে বডি হেভি হালকা হয়ে যায় কিনা, তখন ভিভ রিচার্ডস বেধড়ক ঠাঙাচ্ছে আমাদের বোলারদের। এমন সময় প্রভুজি লর্ডসের আকাশে ভেসে এলেন। আর ঠিক তখনই মদনলালের বলে ভিভ রিচার্ডস দিল একটা লোপ্পাই ক্যাচ। প্রভুজি তখন মাঠের ওপরেই বায়ুভূত নিরালম্ব হয়ে ধ্যানমগ্ন ছিলেন। বলটা আকাশে তার বা বগলের কাছে সুড়সুড়ি দিতে তিনি মশা টসা ভেবে বলটাকে থাবড়ে দেন। নিচেই উল্টো বাগে দৌড়ে আসছিলেন কপিল দেব। তিনি যাকে বলে খেলুড়ে লোক, বলটাকে কপাত করে ধরে ফেলতে তার কোনোই অসুবিধে হয়নি। বাস, বাকিটা তো সবাই জানেনি। শোনো ডাক্তার, শোনো, আহাম্মকদের কাণ্ড শোনো। সতীশ চাকলাদার মৃদু মৃদু হাসছিলেন। তিনি কম কথার মানুষ, দরকার না হলে মুখ খোলেন না। এতক্ষণ ধরে একটা মেডিকেল জার্নাল পড়ার চেষ্টা করছিলেন, যদিও কান ছিল এদিকে। নরহরিদা, আপনার এই বাবাজি এসেছেন কোথা থেকে? আমার গুরু ভাই হরণ মুখুজ্জেকে তো চেনেন, সে থাকে গেঁড়া পোতাতেই। হপ্তাখানেক আগে হরেন কলকাতায় গেছিল তার ওই ভাইরা ভাইয়ের বাড়ি শালির ছেলের পুজোর জামা কাপড় দিতে। ফিরতে ফিরতে লেট হয়ে যায়। তারপর লাস্ট ট্রেন ধরে যখন গেঁড়া পোতায় নামে তখন রাত প্রায় 12টা। হ্যাঁ, 12টা। নেমে দেখে স্টেশনে গাড়ি ঘোড়া কিছুই নেই। স্টেশন থেকে তার বাড়ি বেশি দূর নয়। হরেন ভেবেছিল বাকি রাস্তাটা হেঁটেই মেরে দেবে, কিন্তু হাঁটতে হাঁটতে ডাইনি জলার মাঠ অবধি এসেছে, দেখে অশ্বত্থ তলার কাছে কে যেন আগুন জেলে বসেছে। রাম 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 রাম, অত রাতে ডাইনি চলা? আপনার গুরু ভাইয়ের তো সাহস আছে নরহরিদা। সবই গুরু কৃপা হে নগেন, গুরু কৃপা। সে যাই হোক, হরেন গিয়ে দেখে সে এক মহা অসৈরণ ব্যাপার। ওই অত রাতে এক জটা জুটা ধারে সন্ন্যাসী ধুনি জ্বালিয়ে হোম করছে। হরেন উপস্থিত হতে বাজ খাই গলায় বললেন, এসেছিস? আয় রে বাসুবদ্ধ জীব আয়। কালী যোগনিদ্রায় মায়ের সঙ্গে কথা হচ্ছিল বটে। মা বলেছিল, ওরে জগা, বহুদিন হলো নররক্তের স্বাদ পাইনি। মাঝে তো মুখ বদল করতেও মন চায়। ওরে, জগন্ময়ের ইচ্ছে কি মিছে হতে পারে রে পাগলা? এই দেখ 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 দেখ, মহাবলী নিজেই তার পায়ে হেঁটে উপস্থিত। এদিকে দ্বিতীয় প্রস্তুত, শুক্লপক্ষের চতুর্থী, জবার মালা, খাঁড়া, রক্তচন্দন সব রেডি। যা বাবা যা 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 যা, ঝট করে ওই জলটায় একটা ডুব দিয়ে আয় তো দেখি। জন্ম মৃত্যুর বন্ধন থেকে তোকে আজই উদ্ধার করে দিয়ে যাই। যা। তারপর
হরেন মুখুজ্জে বলি হয়ে গেল? হলে কি আর সে খবরটা পেতে না বিশু? হরেন যে বলি হয়েই যেত তাতে কোনো সন্দেহ নেই। তবে কি না, যে ধার্মিক মানুষ, পাপাচারী নাস্তিক নয়, ব্যাপার স্যাপার দেখে তার হাত পা কাঁপছে তখন। তার মধ্যেই সাহস করে একেবারে কাটা কলা গাছের মতো বাবার পায়ে পড়ে গেল। তার বউ বাচ্চা আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, দুটো LIC পলিসি আছে, বাড়ির হোম লোনের EMI আছে, শ্বশুর চোখ বুঝলে মোটা টাকা আছে। সে কিছুতেই বলি হবে না। শেষে বাবার দয়া হতে তাকে তুলে ধরে কানের কাছে বগলা মন্ত্র পড়ে বলেন, যা রে মায়াবদ্ধ জীব যা, মহামায়া সবার জ্ঞান ও নেত্রে মশারি টাঙিয়ে রেখেছেন কিনা, তাই এ যাত্রা তোর মুক্তির সামনে মা একটা রেল গেট ফেলে দিলেন। যা যা কপাল, মায়ের ইচ্ছে তোকে ছেড়ে দিচ্ছি বটে, কিন্তু খবরদার এদিকে আর আসবি নি। আমি চাই না সংসারিক মানুষ এসে আমাকে বিরক্ত করো। মাগো, মা জগজ্জননী, মাগো, তোমার ইচ্ছেই পূর্ণ হোক মা, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। তবে হরেনও কি সোজা মানুষ নগেন? সে তো পরের দিন সকাল হতে লোকজন নিয়ে ডাইনি জলের মাঠে গিয়ে হাজির। বাবাজি তখন প্রাতকৃত্যাদি সেরে হাত মুখ ধুয়ে যোগ ধ্যানে বসার উদ্যোগ করছেন। তিনি তো লোকজন দেখে মহাকাব্যা, হরেনকে এই মারেন কি সেই মারেন। তারপর লোকজন হাতে পায়ে ধরে ওকে সদ্গুরু আশ্রমে এনে তোলে। বাবাজি আপাতত সেখানে আছেন বটে, তবে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। দেবী পক্ষ শুরু হয়েছে বলে রয়ে গেলেন। কালী পুজোর পরেই উনি আর নেই। নর্মদার তীরে ওর সাধন ভজনের কোটা কমপ্লিট করতে ফিরে যাবেন। তা এত কথা তুমি জানলে কি করে নাড়ু? বললাম যে হরেন মুখুজ্জে আমার গুরু ভ্রাতা। সে তো প্রভুজিকে আশ্রমে প্রতিষ্ঠা করেই আমার কাছে এসে হাজির। আমি তো শুনেই দৌড়ে গেছি। তোমার মতো পাপি তাপিদের সংসর্গ করি একটু পুণ্য সঞ্চয় না করলে কি করে চলে বলো? তা গিয়ে ব্যাপার স্যাপার দেখে শুনে না, আমি যাকে বলে একেবারে মোহিত। আমাদের পোস্টমাস্টারকে চেনেন তো? পরের সাঁতরা, আরে এককালের নাম করা নাস্তিক, ধম্ম কম্ম অজাত কুজাত এঁটো কাটা কিছুই মানত না। গিয়ে দেখি সে তো দীক্ষা নেবে বলে প্রভুজির একেবারে পা জড়িয়ে বসে আছে, ছাড়ার নামই নেই। অনেক পুণ্য করলে তবেই এমন মহাপুরুষ কালে কালে দেখা দেন ডাক্তারবাবু। তবে পাপি তাপি নাস্তিকদের অবশ্য একথা বিশ্বাস হবে না, সেটা বলাই বাহুল্য। গগন মল্লিক বিরক্ত হয়ে উঠে পড়লেন। না, তোমাদের সঙ্গে বসে আড্ডা দেওয়া আর ঘরে বসে তাস খেলে সময় নষ্ট করা একই ব্যাপার। দূর দূর, সন্ধেটাই মাটি। নরহরি চক্রবর্তী লাফিয়ে উঠলেন। আরে ও গগন, চললে কোথায়? আমাকে ওই মোড়ের বটগাছটা তো অন্তত পার করে দাও। সেদিনই দুখানা লোক খুন হয়ে গেল ওখানে রাতের বেলা। রাম 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 রাম। আড্ডা ভেঙে গেল। ফাঁকা চেম্বারে চিন্তিত মুখে বসে রইলেন সতীশ ডাক্তার। তারপর চেম্বার বন্ধ করে বাড়ির রাস্তা ধরলেন। তবে যাই বলুন বেজবাবু, আমার কিন্তু একটু আনন্দই হচ্ছে বুঝলেন। সে তো যেভাবে চন্মন হয়ে উঠেছিস তা দেখেই বুঝতে পারছি লকাই। তা এত আনন্দের কারণটা একটু বুঝিয়ে বলবি আমাকে? বলছি বেজবাবু, এবার স্কুলে আমাদের নিয়ে পড়াশুনো হবে তাই না? বটে, তা হঠাৎ এরকম মনে হলো কেন তোর? আমাদের পাশের পাড়ার মুচকির এবার 8 ক্লাস হলো যে, সেদিন শুনলাম ভজনকে বলছিল যে ওদের নাকি এবার ভৌত বিজ্ঞান টিজ্ঞানকে সব পড়াবে।
ভৌত বিজ্ঞান মানে তো ভূতেদেরই বিজ্ঞান, তাই না? ও কি বেজা বাবু, দীর্ঘশ্বাস ফেললেন নাকি? আর শ্বাসের আর কি দোষ? আচ্ছা লকাই, মাঝে মধ্যে তোর নিজেকে একটু কেমন কেমন লাগে না? লাগে তো। গগন মাস্টার একদিন তো বলেই ফেলেছিল। ওরে লখাই, তোর মতন অদ্ভুত প্রতিভা ভূভারতে নেই। তোর মতো প্রতিভাকে লেখাপড়া শেখানো আর মাথা দিয়ে পাথর ভাঙা একই কাজ। কথাটা তো প্রশংসার মতোই মনে হলো আমার, ঠিক কি না? 7.5 ঠিক বলেছিলি তো লকাই? আহা, ওই আর কি, মানে হাফ ইয়ারলির পর আরো মাসখানেক ছিলুম কি না, হরে ধরে ওই 7.5 ধরুন না কেন। কিন্তু কথাটা কেমন যেন খোঁটা দেওয়ার মতো শোনাচ্ছে, বলুন তো বেজা বাবু। আহা, আবার খোঁটার কথা উঠছে কেন? তুই তো সংসারের খোঁটা খুঁটির বাদন ছিঁড়ে এক প্রকার উদ্ধারই হয়ে গেছিস বাপ আমার। দেখুন বেজা বাবু, জানি যে এই ঘুঘুডাঙ্গার 10 মাইল দূর অবধি আপনার মতন পণ্ডিত মানুষ খুঁজে পাওয়া ভার, তাই বলে কি আমাকে এত হেলাচ্ছেদা করাটা ঠিক হচ্ছে? আই তোর এক দোষ লকাই, বড় চট করে মাথা গরম করে ফেলিস। ওরে তোকে কি সে কথা বলেছি আমি? বলি শাস্ত্রে ব্যাজুস্তুতি বলে একটা কথা আছে, জানিস তো? ওর মানে হচ্ছে নিন্দের ছলে প্রশংসা করা। ধরে নে আমি তোর প্রশংসাই করলুম না হয়। তা হঠাৎ করে আমার এত প্রশংসা করার বাই উঠলো কেন শুনি? এই দেখো, ছেলে এখনো চটে আছে আমার উপর। বলি এই বয়সে এত রাগ করলে যে সান্নিপাতিক কি সর্দি গর্মি হয়ে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবি দেখছি। ভূতের আবার সন্নিপাতিক আর সর্দি গর্মি? বলি লোকে তো সর্দি হলে খোনা গলায় কথা কয় দেখেছি, তা ভূতের সর্দি হলে ভূতে কি মহালয়ার সকালে রেডিও বাবুর মতন মন্ত্র রাউড়াবে বেজা বাবু? এই তো ফের চনমানে হয়ে উঠেছিস দেখছি। শোন না আমার লক্ষ্মী আমার, শোন লকাই, এখন নিজেদের মধ্যে রাগারাগি করে লাভ নেই। নিজেদের গক্ষরে দণ্ড তো দিয়েইছি, কিন্তু তাই বলে যার জন্য এত হুজ্জুত হ্যাঙ্গাম, সেইটা কি বিষ্ণুচরণের হাতে চলে যেতে দেখবি? আপনার কথা মাঝে মাঝে কেমন যেন হেঁয়ালি লাগে বেজা বাবু। জিনিসটি যে কি সেটাই তো ঠিক আজ অব্দি খুলে বললেন না। একদিন কি একখানা পুরনো ডায়েরি না কি এসে আমার হাতে দিয়ে বললেন, এটাকে যত্ন করে রাখিস লখাই, যদি মাসখানেক গুছিয়ে রাখতে পারিস মেলা টাকা পয়সা পাবি। আমিও ভাবলুম বেজা মিত্তিরের মতন বড় লোক মানুষ যখন বলছে লুকিয়ে রাখতে, তখন খুব দামি কিছুই হবে। সেই ভেবে ঠাকুরের আসনের নিচে পুঁতে রেখেছি, কিন্তু সেই নিয়ে যে এত হ্যাঙ্গাম হবে সে জানবো কি করে? আমার চালে কিছু ভুল ছিল না রে লকাই। তুই মানুষটা সরল আর একটু বোকা হলে কি হবে, সৎ আর এক রোখা। তাছাড়া এককালে তোর সঙ্গে আমাদের ফ্যামিলির একটা রিলেশনও ছিল, জানিস বোধহয়। ভাবলাম তোর কাছেই বোধহয় ডায়েরি আর ম্যাপটা সুরক্ষিত থাকবে। ম্যাপ? ওতে আবার ম্যাপ পেলেন কই? একদিন তো খুলে দেখলাম বইটার পাতায় পাতায় অং বং চং করে কি সব লেখা, দেখতে বাংলার মতো কিন্তু বাংলা নয়। একটা পাতায় আবার ঘর দরজা কি সব আঁকা, তার সারা গায়ে চিত্তির বিচিত্তির আলপনা। আর এক পাতায় একটা ঘোড়া না কি, তার গলা জড়িয়ে একটা সাপ না কি যেন নেতিয়ে আছে। ঘোড়ার মাথায় আবার লাইট মারছে। আমি তো দেখে হেসে মরে যাই। ওটাকে ম্যাপ বলে? ও ম্যাপ দেখেছিলুম বটে আমাদের ক্লাস 7-এর ভূগোল বইতে। সে হচ্ছে গিয়ে গাদাগুচ্ছের নদী নালা পাহাড় পর্বত শহর টহরের নাম দিয়ে এক নন্দীভাষ্যী কাণ্ড। সেসব কি নাম এখনো 2-1টা মনে আছে আমার। হ্যাঁ মনে আছে বই কি। নদীর নাম মাসি পিসি, মরুভূমির নাম টাকলা মাকুন্দ, পাহাড়ের নাম আন্দাজ না বরকন্দাজ কি জানি একটা। ওই জন্যই তো রে লকাই, ওই জন্যই তো, এই সরল গাম্বাটপনার জন্যই তো তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি। দেখুন বেজা বাবু, আপনি কিন্তু ফের আমায় অপমান করছেন। এবার কিন্তু ওসব বেজাস্তুত না মাস্তুত কি একটা বললেন, ওসব বলে পার পাবেন না বলে দিচ্ছি। এই দেখো ছেলে ফের রাগ করে। ওই গাম্বাট মানে জানিস,
GUM গাম মানে হচ্ছে আঠা, আর BUT বাট মানে হচ্ছে কিন্তু। অর্থাৎ যার মনের মধ্যে কিন্তু ব্যাপারটা আঠার মতো লেগে থাকে তাকেই বলে গামবাট। সেটা কি খুব ভালো কিছু মেজবাবু? উঠে পাগল, এই যে মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ব্যাপার, এর মানেই হচ্ছে প্রশ্ন। আর কে না জানে প্রশ্নই হচ্ছে জ্ঞানের উৎস। অর্থাৎ কিনা তোর মনের মধ্যে প্রশ্নগুলো বর্ষার জলে কই মাছের মতো খলবল খলবল করে উঠছে। এবার খাবলা জালে ফেলে ধরে ফেললেই হাতে গরমা গরম জ্ঞান পেয়ে গেলি। এবার সেটাকে গঙ্গা যমুনা করে খাবি নাকি ফুলকপির ঝোল করে, সেটা তোর ব্যাপার। কিন্তু কই মাছে তো বড্ড কাঁটা মেজবাবু। এই তো ব্যাপারটা জলবৎ তরলং ধরে ফেলেছিস। ওরা কবিগুরু রবীন্দ্রনাথের ওই কবিতা তো শুনিসনি? কাঁটা হেরি ক্ষান্ত কেন ইলিশ তুলিতে। এইবার ব্যাপারটা বেশ খোলসা হলো। কিন্তু একটা কথা বলুন দেখি মেজবাবু, আপনার অত পেল্লাই সাইজের পেরাসাদ থাকতে পুরনো ডায়েরিখানা আমার বাড়িতেই বা রাখতে দিলেন কেন? কারণ আছে রে লকাই, কারণ আছে, ঘোরতর কারণ আছে। বহুদিনের চেষ্টায় যে ধাঁধার সমাধান করতে পেরেছিলাম, ভেবেছিলাম তার ফসল একাই ভোগ করব। কিন্তু যাকে শত্রু ভেবেছিলাম আর যাকে বন্ধু ভেবেছিলাম তারা যে জায়গা পাল্টে ফেলবে, সেটা আগে থেকে কি করে বুঝবো বল? সেই থেকেই কি গন্ডগোলটা পেকে উঠলো মেজবাবু? সে আর বলতে, ভাগ্যিস ডায়েরিটা তোর কাছে আগে রেখে গেছিলাম। তুই তো জানিসই লকাই, তালা আর চাবি এক জায়গায় রাখতে নেই, তাতে চোরের সুবিধে হয়। সে কি আর বুঝিনি, আন্দাজ করেছি অনেকটাই। কিন্তু তাতে করে কি আর এই হাঙ্গাম হুজ্জত থেকে আমি বা আপনি রক্ষে পেলুম? সেটা তোর দোষ নয় রে লকাই, সেটা তোর দোষ নয়, পুরোটাই আমার নির্বুদ্ধিটা। ওই যে বললাম, সত্তর চিনতে ভুল করেছি, তারই দণ্ড ভোগ করছি এখন। তা এখন কি করণীয়? ওই ডায়েরিটা যেন তেন প্রকারেণ রক্ষা করতে হবে রে লকাই। কিন্তু কি করে? এই তো বললেন ভজন নাকি ভিটে ছেড়ে পালাবার মনস্থির করছে। তাও যদি বাড়ি ছেড়ে লম্বাই দেয়, তাহলে কিসের কি রক্ষা করা? সেটাই তো চিন্তা রে, সেটাই তো চিন্তা। আগে তোর ভাইপোর ওই বাড়ি ছেড়ে পালানোটা আটকাতে হবে, তারপর ম্যাপটা উদ্ধার করতে হবে, তারপর ওকে দিয়েই বাকি কাজ সমাধা করতে হবে। বাকি কাজ বলতে? যে কাজের জন্য আমি ঘর ছেড়ে পাগলের মতো কানপুর, দিল্লি, লখনৌ শহর তন্ন তন্ন করে খুঁজেছি 5টা বছর। কি কাজ মেজবাবু? একটু খোলসা করে বলুন না মশাই। সে তো তোকে এখন বলতেই হবে রে লকাই, এছাড়া আর উপায় নেই। বলি, আমাদের জমিদার বাড়ির গুম ঘরের কথা শুনেছিস তো? তা শুনিনি বললে নেহাত অধর্ম হবে। হাজার হোক এত পুরুষের সম্পর্ক, কিন্তু সেসব তো সবই গল্প কথা। শুনেছি আজ অবধি নাকি অনেক চেষ্টা চরিত্রিত করে কেউই ওই গুম ঘরের খোঁজ পায়নি। কিন্তু তার সঙ্গে ওই ডায়েরির কি যোগাযোগ? যোগাযোগ খুবই ঘনিষ্ঠ রে লকাই, খুবই ঘনিষ্ঠ। যদি ওই ছবিটা ভালো করে দেখতিস তাহলে বুঝতে পারতিস যে ওটা ঘোড়া নয়, একটা কলসির ছবি। আর তার গলা জড়িয়ে যে সাপের ছবিটা আছে, ওটা যক্ষ। জক? হ্যাঁ, জক? আমি কি ঠিক শুনলাম মেজবাবু? একদম ঠিক শুনেছিস লকাই। আর ঘোড়ার মুখে যে লাইট মারার কথা বলছিলিস, ওটা টর্চের লাইট নয়, ধনরত্নের আভা। তার মানে কি মেজবাবু? তার মানে যেটা তোকে রাখতে দিয়েছিলাম, ওটা যে সে ডায়েরি নয় রে লকাই, ওটা একটা গুপ্তধন খুঁজে পাওয়ার নকশা, আমাদের পূর্বপুরুষদের সঞ্চিত সম্পদ। বহু কষ্টে ওই ডায়েরির সংকেত উদ্ধার করে গুপ্তধনের খোঁজ পেয়েছিলাম। আর সেই গুপ্তধন রাখা আছে আমাদের ওই গুম ঘরে।
সন্ধেবেলার দিকটায় মনস্থির করেই ফেলল ভজন, না, ঘুঘুডাঙ্গায় আর থাকা চলবে না তার। কাকা মারা যাওয়ার পর থেকেই সে বুঝতে পারছিল যে ঝড় একটা আসবেই, তবে সেটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা তার আন্দাজ ছিল না। শুতে যাওয়ার আগে ঘরটা একবার ভালো করে দেখে নিল ভজন। কাকা লখাই সামন্ত মারকুটে আর ডাকাবুকো লোক ছিল বটে, কিন্তু সংসারে তেমন হুঁশ ছিল না। ঘুঘুডাঙ্গার শেষ মাথায় এই বাড়িটা বানিয়ে গেছিলেন ভজনের বাবা। ঘর বললে অবশ্যই দালান কোঠা কিছু নয়, ইটের গাঁথনিতে দুটো ঘর, মাথায় টালির ছাউনি। একটায় ভজন থাকে, আর একটাতে তার কাকা লখাই থাকত। ঘরের সামনে একটা ছোট বারান্দা, সেখানে বসে লখাই সামন্ত হাওয়া খেত আর সাথে লাঠিটাকে তেল খাওয়াতো। ভজন অত বুঝত না, লাঠিকে অত তেল মালিশ করার কি আছে। লখাই হাসতো আর বলতো, নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হয় রে বাপধর। এই লাঠির জোরেই না যত চোর বদমাস দূরে থাকে, নইলে বাড়ি ঘর সম্পত্তি টম্পত্তি লোকে লুটে পুটে নিয়ে যাবে না। তাদের কি এমন টাকা পয়সা আছে যে লোকে লুটে পুটে নিয়ে যাবে? সে কথাটা ভজন কোনো কালেই বোঝেনি। তাদের যা সম্পত্তির বহর, চোর বা ডাকাত দেখলে হয়তো হেসেই ফেলবে। খাট বলতে দুঘরে দুখানা পায়া ভাঙা চৌকি, শোয়ার ব্যবস্থা বলতে তেল চিটে বালিশ আর কয়েকটা ছেঁড়া কাঁথা। তৈজসপত্তরের অবস্থাও সেই রকমই। বারান্দার এক কোণে একটা তোলা উনুন আর কিছু তোবড়ানো হাঁড়ি কুড়ি। একটু আগেই এক সেট থালা গেলাস নিজের চটের ঝোলাতে পুড়ে নিয়েছে ভজন। বাকি যা আছে সেসব নিয়ে যাওয়া আর রেখে যাওয়া একই ব্যাপার। দোনমনো করে বহু কষ্টে জমানো বইগুলোর সঙ্গে সেই ডায়েরিটাও ঝোলায় পুরল ভজন। কাকা যখন অত যত্ন করে লুকিয়ে রেখে গেছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই তেমন গুরুত্বপূর্ণ কিছু আছে। কাকা মারা যাবার পর ভয়ে আর চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে গেছিল ভজনের। কি করবে, কোথায় যাবে, কিভাবে পেটের ভাত জুটবে, কিছুই মাথায় খেলছিল না তার। এদিকে হাতে টাকা পয়সাও নেই একদম। তাই সে কাকার ঘর আতিপাতি করে খুঁজছিল, যদি অন্তত পক্ষে দু একটা ছেঁড়া ফাটা নোটও পাওয়া যায়। বালিশ, তোষক, খাটের তোরঙ্গ, খাটের তলা কিছুই দেখতে বাকি রাখেনি সে। এমনকি দেওয়ালে টাঙানো ঠাকুর দেবতার ছবিগুলো অবধি নামিয়ে দেখেছে, যদি তার পেছনে দু একটা নোট লুকিয়ে রাখা থাকে। কিন্তু না, কিচ্ছুটি পায়নি ভজন, একটা আধুলিও নয়। বেজা কাকা কি কিছুই দেননি কাকাকে? কাকা এমনি এমনি খেটে মরছিল। শেষমেশ ঠাকুরের আসন ঘাঁটতে শুরু করে ভজন, আর সেই করতে গিয়ে সে ঠাকুরের আসনের নিচের মেঝেতে হালকা দাগটা খেয়াল করে। ভালো করে নজর না করলে বোঝা মুশকিল। দুরু দুরু বুকে আসনটা সরায় ভজন, কাকা ওখানে কিছু লিখে রেখে যায়নি তো? মাটি খুঁড়ে একটা প্লাস্টিকের প্যাকেট পায় ভজন। ভেবেছিল তাতে হয়তো কিছু টাকা পয়সা আছে, কিন্তু না, তার বদলে তার হাতে আসে এই ডায়েরিটা। ডায়েরিটা সাইজে ছোটই, বড়জোর 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজ হবে। লাল রঙের চামড়ায় বাঁধানো, পাতার সংখ্যা খুব বেশি নয়। প্রথম পাতায় একটা বিদঘুটে ছড়া, গোপন ধনেরে খোঁজে যে জন ইঙ্গিতে বোঝে, লীন হয়া যায় অজপদে, কুঞ্জিকায় খোলে দ্বার, দ্বারে খোলে কুঞ্জিকার, সন্ধানী বুঝেন চিত্রপটে। তারপরের 4টে পাতায় পরপর 4টে ছবি আঁকা। প্রথম পাতায় একটা মস্ত দরজার ছবি, তার দুধারে কি সব অদ্ভুত নকশা। দ্বিতীয় পাতার ছবিতে আবার দরজার সামনে একটা মস্ত বড় চাবি, তার উচ্চতা প্রায় দরজার সমান। তৃতীয় ছবিতে আবার দরজার জায়গায় চাবির ছবি আঁকা, তার গায়ে দরজার কারুকার্যগুলোই। চতুর্থ ছবিতে একটা ঘোড়া, তার গা জড়িয়ে একটা ভয়ঙ্কর সাপ। পরের বেশ কয়েকটা পাতায় কয়েকটা আবোল তাবোল ছবি, তার কোনো মাথা মুন্ডু নেই। ডায়েরিটা দেখে একটু থুম হয়ে বসে রইল সে। একদিনের বাস ছেড়ে পালিয়ে যেতে কষ্টে তার বুক ফেটে যাচ্ছে বটে, কিন্তু এছাড়া আর উপায় কি? গঙ্গা পেরিয়ে সামতাবেরের দিকে একটা চালকল খুলেছে বলে খবর পেয়েছে ভজন। পঞ্চায়েত বোর্ডের মেম্বার বিশু গুছাইতের ভাইরা ভাই হরেন মুৎসুদ্দি
সেখানকার ম্যানেজার। গতবার পুজোয় হরেন মুৎসুদ্দি যখন ঘুঘুডাঙ্গায় এসেছিল হরিণমারির বিলে মাছ ধরতে, 3টে দিন তার খেদমত খেটেছে ভজন। তার কাছে গিয়ে কেঁদে কেটে পড়লে একটা ব্যবস্থা কি একেবারেই হবে না? তেলচিটে কাঁথাটার মাথার দিকটা পাকিয়ে বালিশের মতো বানিয়ে নিল ভজন। তারপর লম্বা হয়ে শুয়ে পড়ল। কিন্তু শুলে কি হবে? খানিক উসখুস করার পর ভজন বুঝল আজ রাতে তার ঘুম আসা মুশকিল। এতদিনের পুরনো বাসা ছেড়ে যাওয়ার জন্য মনটা তো উদাস হয়েই আছে, তাছাড়াও রাতটাও বেশ গোলমেলে। এক ফোঁটা হাওয়া নেই কোথাও। তার উপর একটা ভ্যাপসা গরম যেন জাঁকিয়ে বসেছে চারিধারে। বাইরে বেশ একটা থমথমে ভাব। পকাইদের বাড়ির দিকটা থেকে কোথাও একটা কুকুর ডেকে উঠল কেউ কেউ শব্দে। বারচারে কেপাস ওপাস করে উঠে পড়ল ভজন। খানিকক্ষণ না হয় বারান্দায় বসা যাক, মাথাটা ঠান্ডা হলে যদি ঘুম আসে। দাওয়ায় বসতেই সামনের অন্ধকারটা বেশ খলবলিয়ে উঠল ভজনের সামনে। বারান্দার সামনে রুমালের মতো খানিকটা ফাঁকা জমি, তার বাইরে ভাঙাচোরা চিটে বেড়া। চিটে বেড়ার ওপারে কাঁচা রাস্তা। দিন দুয়েক আগে ওখানে দাঁড়িয়েই বেশ নরমে গরমে তাকে দু কথা শুনিয়ে গিয়েছিল বিষ্ণুচরণ তেওয়ারি। তাকে অবশ্য দোষ দেওয়া যায় না। বছর দুয়েক আগে বিষ্ণুচরণের কাছে হ্যান্ড নোটে 1000-2 টাকা ধার নিয়েছিল লখাই। সেটাই নাকি এখন চক্রবৃদ্ধি হারে বেড়ে দাঁড়িয়েছে 1010-এ। একদিন কাকা ছিল বলে বিষ্ণুচরণ তেমন ট্যাপও করতে পারেনি। কিন্তু মাসখানেক আগে লখাই খুন হয়ে যাওয়ার পরেই বিষ্ণুচরণ যেন সাপের 5 পা দেখেছে। সে জানিয়ে দিয়েছে দিন দুয়েকের মধ্যে ভালোয় ভালোয় টাকা ফেরত না পেলে ভজনকে তার পৈতৃক ভিটেখানির মায়া ছাড়তে হবে। বলা বাহুল্য, ভজনের পক্ষে এখন 10,000 কেন, 10টা টাকা দেওয়াও সম্ভব নয়। একদিন ধরে কাকার দৌলতে পেটের ভাতটা জুটে যাচ্ছিল কোনো মতে, কিন্তু দিন দুয়েক হলো সে একরকম উপোস করে আছে বললেই চলে। এদিকে ওদিকে টুকটাক কাজ করে কোনো রকমে চলে যাচ্ছিল তার। এমনকি শেষমেশ রামপেয়ারি দুসাদের 2টো রিক্সার একটা চালানো শুরু করেছিল। কিন্তু হপ্তাখানেক হলো রামপেয়ারি রিক্সা 2টো বেচে আর ব্যাংক থেকে লোন নিয়ে 4টে টোটো কিনেছে, তাই সে কাজও বন্ধ। ছোটবেলার স্মৃতি খুব বেশি মনে পড়ে না ভজনের। আজ বাড়ি ছেড়ে চলে যাবার আগের রাতে হু হু করে পুরনো দিনের কথা মনে পড়ছিল তার। ভজনের বাবা কানাই সামন্ত চমৎকার পালা গান বাঁধতেন, ভালো বাঁশি বাজাতেন, মাটির ছেনে খুব ভালো মূর্তি গড়তে পারতেন। কাকার কথাও মনে পড়ছিল খুব। লখাই সামন্ত উচ্চতায় ছিল 5 ফুট, গায়ের রং ঘোর কালো, আর মেজাজে সাক্ষাৎ ডাকাত। দুর্মুখ এবং বদমেজাজি বলে কুখ্যাত লখাই তার মামরা ভাইপোটিকে নিজের ছেলের মতোই রক্ষা করে এসেছে এতদিন। লোকে বলতো ভজনের জন্যই আর লখাইয়ের সংসার করা হয়ে উঠল না। রাতের অন্ধকারটা বেশ জমাটি হয়ে এসেছে। কাকার কথা ভাবতে ভাবতে একটু ঢুলু নিয়ে এসেছিল। সেই হালকা ঘুমের ঘোরেই তার মনে হলো তার কানের কাছে একটা মশা যেন বিনবিন করছে। সেদিকে একটা আলতো চাপড় চালালো ভজন। বলা বাহুল্য, তাতে কিছুই হলো না। ঢুলতে ঢুলতেই কানের কাছে হাত নেড়ে মশাটাকে তাড়াবার চেষ্টা করল সে। আর তখনই মনে হলো তার কানের কাছে অত্যন্ত সরু গলায় কে তারস্বরে চেল্লাচ্ছে। চটকা ভেঙে উঠে বসল ভজন। এই গলা তার চেনা, আজীবন এই গলার চোপা শুনেই মানুষ হয়েছে সে। কিন্তু এখন তো এসব শোনার কথা না। সেই সঙ্গে আরও একটা ব্যাপার লক্ষ্য করল সে। চারিদিকে বেশ একটা থমথমে আবহাওয়া তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হয়েছে একটা অন্য ব্যাপার। সামনের অন্ধকারটা বেড়ে উঠে একেবারে আলকাত্রার মতো কালো হয়ে জাঁকিয়ে বসেছে। আর কোথাও কোনো শব্দ নেই, এমনকি ঝিঁঝিও ডাকছে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল ভজন। আর ঠিক তখনই
ফের তার কানের কাছে শব্দ। গোবর গণেশ যে 7 পুরুষের বাস কেউ ছাড়ে, এই জন্য খাইয়ে পড়িয়ে তোকে মানুষ করেছিল। না, ভুল করার কোনো চান্সই নেই। লখাই সামন্তর মেজাজকে ভয় করত না এমন মানুষ ঘুঘুডাঙ্গা একটিও নেই। এ সেই লখাই সামন্তের গলা। ভজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। একে চারিদিকে একটা হুতুমথুম অন্ধকার, নিঝুম রাত, একটাও শব্দ শোনা যাচ্ছে না। তার মধ্যে এসব কি অলক্ষণে ব্যাপার স্যাপার। আরো খানিকক্ষণ কান পেতে রেখেও যখন আর কিছু শুনতে পেল না ভজন, তখন সে ঠিক করল এবার গিয়ে একটু ঘুমিয়ে পড়া যাক। তার ঘুমটাও পেয়েছিল জব্বর, তাই বিছানায় শুতেই গাঢ় ঘুমে তলিয়ে গেল সে। পরের দিন ঘুমটা ভাঙতেই ভজন বুঝতে পারল যে তার বাড়ি থাকার মেয়াদ আরও একদিন বেড়ে গেছে। কারণ এখন বেলা বেড়ে সূর্যি ঠাকুর প্রায় মাথার ওপর, আর তার একটু জ্বর মতো লাগছে। কিন্তু তার চিন্তা অন্য জায়গায়। 1, আজকের দিনটা সে খাবে কি? 2, বিষ্ণুচরণের লেঠেলে সে হাঁকার দিলে সে ঠিক কি বলে তাদের ঠেকাবে? বিছানা থেকে উঠে কুয়োতলায় গিয়ে চোখ মুখে জল দিল ভজন। ফিরে আসবে এমন সময় একটা জিনিস একটু অদ্ভুত লাগলো তার। কোনা শিউলি গাছটার পাশে পেয়ারা গাছটা ছিল না? এখন সে জায়গায় মেটে কুল গাছটা এলো কি করে? আর পেয়ারা গাছটা অমন বেড়ার কাজ ঘেঁষে চলে গেলই বা কি করে? পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল সে। ছোটবেলা থেকে সে দেখে এসেছে শিউলি গাছের পাশে পেয়ারা গাছটা, আর তাদের পেছনে কুল গাছ। এখন কি করে সেটা বদলা বদলি হয়ে যায়? চোখে ভুল দেখছে না তো? কাছে গিয়ে আরো ভম্বল হয়ে গেল সে। গাছ যেরকম ছিল সেরকমই আছে, গাছের গোড়ার মাটি যেরকম ছিল তেমনই আছে। অথচ ছোটবেলা থেকে গাছগুলোকে যেখানে যেখানে দেখে এসেছে সে গাছগুলো মোটেও সেখানে সেখানে নেই। ভজন পুরো হতভম্ব হয়ে গেল। গাছরা হেঁটে চলে বেড়ায় এমন গল্প কোশমিনকালেও শোনেনি সে। তার উপর তারই বাড়ির পেছনের বাগানে এসব কি অনৈসর্গিক কাণ্ড কারখানা। ভজনের গাটা এই চড়া রোদেও একটু শিরশির করে উঠল। তার মাথার ব্যামো ধরল নাকি? কানে ভুল শুনছে, চোখে ভুল দেখছে। এসব তো ভালো লক্ষণ নয়। সন্তর্পণে ঘাড়টা ঘুরিয়ে বাগানের বাকি গাছগুলো দেখার চেষ্টা করতে লাগলো ভজন। আর তখনই সে দেখল কুল গাছটার কাছে মাটিতে একটা বটুয়া পড়ে। একটু দোনমনো করে বটুয়াটা হাতে তুলে নিল সে। তারপর সেটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তার ঠাকুমার বটুয়াটা না, যেটা পুরী ঘুরতে গিয়ে নপাড়ার দোক্তা দিদা এনে দিয়েছিল? হ্যাঁ, একদম তাই। সেই রং জ্বলে যাওয়া বাসন্তী হলুদ রঙের বটুয়াটা। এখন মাটি ফাটি লেগে তার অবস্থা কাহিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বটুয়া তো ঠাকুমা ফেলে দিয়েছিল কবেই, সেটা এখানে এলো কি করে? বটুয়ার দড়ি খুলল ভজন। ভেতরে একতারা নোট, সবই 50 আর 100 টাকার। একটা নোংরা সুতুলি দিয়ে বাঁধা। কাঁপা কাঁপা হাতে নোটগুলো তুলে নিল সে। গুনে গুনে দেখল পাক্কা 1000 টাকা। এই আশ্বিনের সকালে গামছা পরে কলতলায় দাঁড়িয়ে দ্বিতীয়বারের জন্য হতভম্ব হয়ে গেল ভজন। এই বটুয়া এখানে এলো কি করে? তার মধ্যে এত টাকাই বা কি করে এলো? তবে কিনা পেটের জ্বালা বড় জ্বালা। তাছাড়া সাত সকালে এতবার হতভম্ব হওয়াটা ভালো দেখায় না। ভজন বটুয়াটা ঘরে রেখে কুয়োর জলে ঝটপট স্নান করে নিল। তারপর কাল রাতে যে ঝোলাটায় জিনিসপত্র ভরেছিল সেখান থেকে একটা ছেঁড়া প্যান্ট আর একটা তাপ্পি মারা জামা পরে বেরিয়ে পড়ল। পকেটে 5টা 100 টাকার নোট।
ঘুঘুডাঙ্গার গঞ্জের বাজারের মুখটায় কচুরি বানায় হনুমান মিশির, সঙ্গে হিং দেওয়া আলু মটরের তরকারি। হনুমানের কচুরি দেবভোগ্য জিনিস। লোকে বলে একবার মুখে দিলেই পুনর্জন্মের গেরোটা অনেকটা আলগা হয়ে যায়। সকালে এদিকটায় কচুরির গন্ধে চারিদিক ম ম করতে থাকে, আর তার সামনে সিকি মাইল লম্বা লাইন। গোঁসাইপাড়ার কবিরাজ মাধবাচার্যী মশাই তো সেবার সার্টিফিকেটই লিখে দিলেন, হনুমান হালুইকরের কচুরি অতি উৎকৃষ্ট খাদ্যবস্তু। ইহা একাধারে বলকারক, ক্ষুধাবর্ধক, মুখরোচক এবং অগ্নিমান্দনাশক। সেই সার্টিফিকেট এখনো সযত্নে হনুমানের দোকানের দেওয়ালে টাঙানো। এখন বাজার উঠে যাওয়ার মুখে, লোকজন বেশি নেই। হনুমানের দোকানের উনুনের আঁচও নিভু নিভু। সামনের বেঞ্চে বসে ভজন একটু দোনমনো করে বলল, কচুরি হবে? হনুমান মিশির একটু তেরচা চোখে ওর দিকে তাকিয়ে বলল, হবে তো বটেই, কিন্তু মাংনা হবে না ভজনা, পয়সা লাগবে। তোমার আগের 50 টাকা এখনো বাকি। পকেটে টাকা পয়সা থাকলে বুকে জোর আসে। ভজন পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে হনুমানের দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, কেন? ভজন সামন্ত গরিব হতে পারে, কিন্তু ভিখারি নয় হনুমানজি। এই নিন টাকা আপনার। আর হ্যাঁ, আগে যে সমস্ত টাকা বাকি আছে কেটে রাখবেন কিন্তু। আরে আরে রামজি, এ তো তাজ্জাবের বাত হয়ে গেল রে ভজুনওয়া। টেকা তুই পেলি কোত্থেকে? সেসব কথা থাক হনুমানজি, ঝট করে 4টে কচুরি দিন তো। আর দেখবেন কচুরি যেন গরম থাকে। আর হ্যাঁ, তরকারির মধ্যে শুধু যেন তলানির ঝোলটুকু না থাকে, ওই একটু মটর আর আলুও যেন থাকে। হনুমান মিশির বুদ্ধিমান লোক। সে বুঝে গেল যে ক্যাবলার হাতে কিছু টাকা পয়সা এসেছে। সে হেঁ হেঁ করে বললে, সে তো বটেই, গরমা গরম কচৌরি পাবি রে ভজুনওয়া। अरे ओ रामपुर साहब, भजुआ बाबू के लिए 4 ठो कचौरी लेके आ। अब फटाफट भेजे लिया आए मेरे बाप। अरे वो सब्जी उब्जी ठीक ठाक ले आओ। হনুমানের দোকান থেকে 1 ডজন কচুরি আর গন্ডা খানেক মিঠাই খেয়ে পেটটা ঠান্ডা হলো ভজনের। বোধ করি 5-6 মাস বাদে এমন অমৃত ভোজন জুটল। আর শুধু পেট ঠান্ডা কেন, বুকেও বেশ একটু বল অনুভব করল সে। সেটা পেট ঠান্ডা হওয়ার জন্য নাকি বুক পকেটে টাকা থাকার জন্য সেটা বলা মুশকিল। কিন্তু বিপত্তি ঘটল এরপরে। হনুমানের দোকান থেকে বেরোবার মুখেই ভজনকে চেপে ধরল করিম খাঁ আর হরে কৃষ্ণ সাঁপুই, বিষ্ণুচরণের 2 পোষা লেঠেল। করিম খাঁ খপ করে ভজনের কলার চেপে ধরে বলল, কিরে সালা, মালিকের পয়সা মেটাবার নাম নেই, এখানে বসে মস্তি করে কচুরি খাওয়া হচ্ছে। হরে কৃষ্ণও কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ভজন নিজের কলারটা ছাড়িয়ে নিয়ে করিমের গালে সপাটে কষিয়ে দিল 1 চড়। চুপ বেয়াদব! ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা কইতে হয় তোকে কেউ শেখায়নি? ভজন রোগা পাতলা ছেলে, তার উপর আজ অবধি কেউ তাকে উঁচু গলায় কথা অবধি বলতে শোনেনি। করিম খাঁ তাই থাপ্পড়টা খেয়ে এত হতভম্ব হয়ে গেল যে নিজের গালে হাত বুলোবার কথাটা অবধি তার মনে রইল না। হরে কৃষ্ণর অবস্থাও তথৈবচ। তার হাত থেকে লাঠিটা ঠক করে পড়ে গেল মাটিতে। সেটা তুলে হরে কৃষ্ণর হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় ভজন বলল, একটু পরেই তোর মালিকের সঙ্গে দেখা করতে যাব, যা জানিয়ে রাখ গিয়ে। বিষ্ণুচরণ কিন্তু 500 টাকা পেয়ে মোটেই খুশি হলো না। টাকাটা ট্যাঁকে গুঁজে অপ্রসন্ন স্বরে বললেন, এ কি, এ তো 500 রুপিস হলো রে ভজনা। রেস্ট অফ দ্য টাকা কোথায়? পেয়ে যাবেন বিষ্ণুবাবু, এই সপ্তাহেই পেয়ে যাবেন। ভজন সামন্ত আর যাই হোক মিথ্যা কথাটা বলে না। কথাটা বেশ চাঁক করে বলল বটে, কিন্তু ভজনের বুকটা দুরু দুরু করছিল। এত টাকা সে পাবে কোথায়? বিষ্ণুচরণ ভ্রু কুঁচকে ভজনের বসার ভঙ্গিটা লক্ষ্য করল। সে ঘাঘু লোক, যা বোঝার বুঝে নিল। মিষ্টি করে হেসে বলল, সর্বনাশ করেছে। সে তো বটেই। আমি কি তোকে মানে ইয়ে করি না, মানে চিনি না ভজন? তা ওই সেই চাইল্ডহুড থেকে তোকে দেখছি। সেদিন না হয় দুটো ইয়ে করা মানে হার্ড কথা বলে ফেলেছি, সেজন্য কিছু মনে করিস নি তো না? তাই বলে কারোর বাড়িতে চড়াও হয়ে অপমান করাটা কোনো কাজের কথা নয় বিষ্ণু কাকা।
আপনার টাকাটা আশা করছি এই মাসেই দিয়ে দিতে পারবো। আপাতত উঠলাম। এই বলে বেশ রাজসিক ভঙ্গিতে বেরিয়ে গেল ভজন। ভ্রু কুঁচকে খানিকক্ষণ সেদিকে চেয়ে রইল বিষ্ণুচরণ। ম্যাটারটা কি ঘটলো কিছু বুঝলি? আরে ছোকরা কোনো গতিকে কিছু টাকা পয়সা পেয়েছে মনে হয়, নইলে আপনার গদিতে এসে আপনার উপরে চোটপাট করে যায় এমন লোক তো বেশি দেখিনি কথা। ছোকরা মানি পেল কোথায়? আর যদি ধারের টাকাটা মিটিয়েই দেয় তাহলে লখাইয়ের হাউসটাই বা হাতে পায় কি করে? করিম খাঁ মাথা চুলকে বলল, গোস্তাকি মাফ করবেন হুজুর, কিন্তু ওই ভাঙাচোরা মাকান কিনে খুব লাভ হবে কি? গাঁয়ের একেবারে শেষের দিকের জমিন, তাও এতটুকু। আরে জমিটা তো চাইছি না রে করিম, আমার ওই বলে কিনা বাড়িটা দরকার। কিন্তু সে তো একেবারে পোড়া ঝুরঝুরে মাকান হুজুর। ওই ব্রোকেন ছুটছুড়ে বাড়ির মধ্যেই কোথাও একটা স্মল ডায়েরি লুকোনো আছে, বুঝলি? ওইটি আমার চাই, যে করেই হোক। একটা ডায়েরির জন্য এত খাটাখাটনি কেন কথা? আছে রে হরে, আছে, বিস্তর কারণ আছে। এটার জন্যই বলে নাইটে আমার ভালো করে ঘুম হচ্ছে না। হ্যাঁ কথা বলছি কি, এসব ছোটখাটো জিনিস তুলে আনার জন্য গনুচড়ি তো আছে, নইলে হুকুম দিন 4টে লেটেল নিয়ে সারা বাড়ি একবারে তছনছ করে ফেলি। ওই তো 2টো ভাঙাচোরা ঘর, খুঁজে পেতে কত সময় বা লাগবে? ও সমস্ত প্যান্ডামোনিয়াম একদম নয়। কয়েকদিন আগেই একটা ট্রাবল গেছে, সেসব থিতিয়ে যাওয়ার আগে আমি কোনো রকম কোনো ডিস্টারবেন্সে জড়াতে একদম রাজি নই। ডায়েরিটা তো ভজনের কাছেও থাকতে পারে কথা, গোটা বাড়িটা দখল করার দরকার কি? ওকে একদিন তুলে এনে পেট থেকে কথা আদায় করে নিলেই তো হয়। না রে হরা, আমার মনে হয় ডায়েরিটা ওই লখাইয়ের হাউসেই কোথাও লুকোনো আছে। বেজামিত্রের কি যেমন তেমন হিউম্যান ছিল রে, বুদ্ধিতে আমাকেও শালা টক্কর দিত। আমি তো প্রথমে বিলিভই করিনি যে লোকটা ডায়েরিটা নিজের এত বড় ম্যানশনের বদলে ওই লখাইয়ের বাড়িতে লুকিয়ে রেখেছে। ইন্টেলিজেন্সটা ভাব একবার। তোর কি মনে হয় লখাই বা বেজা ওই ডায়েরিটা এমন জায়গায় হাইড রাখবে যেখানে ওই ভজনের হাত পৌঁছবে? তাইলে তো ব্যাপারটা আরো ঘোরালো হয়ে দাঁড়াচ্ছে কথা। ওই ডায়েরি যে আমরা উদ্ধার করতে পারবো তারই বা গ্যারান্টি কি? গ্যারান্টি থাক বা না থাক, ট্রাই আমাদের করতেই হবে রে হরে। ওর উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে, অনেক দূর অ্যাডভান্স করে এসেছি রে হরে। এখন আর ব্যাক করার উপায় নেই। তাহলে হুকুম দিন হুজুর, ভাতিজাকেও একদিন সময় সুযোগ বুঝে চাচার কাছে রওনা করিয়ে দিই। ঝামেলা খতম একেবারে। হরে, এই গাছপাঠাটাকে কাছারি থেকে এক্ষুনি থ্রো আউট করে দিত। হ্যাঁ, বেটা বুদ্ধি তো নয়, কি বলে খাজা জ্যাকফ্রুট। বলছি আমি 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 কোনো হাঙ্গামা হুজ্জুতি চাইছি না। ইনি একেবারে রাইট করতে ছুটেছেন। এই জন্যই বলি, শুধু হাতে পাই বড় হয়েছিস তোরা, ব্রেনে বুদ্ধি বলতে কিচ্ছু নেই। এই কদিন আগেই একটা ব্লাডাব্লাডি হয়ে গেছে গ্রামে। তোদের কি ধারণা পুলিশ নজর রাখছে না? তারপরও আর একটা মার্ডার করতে চাস? শোন করিম, যা করার মাথা কুল করে করতে হবে। তোরা শুধু গনুকে বলে দে ভজনের বাড়ির উপর নোটিশ রাখতে। সাসপেক্টিং কিছু দেখলে যেন আমাকে এসে জানায়। আর টাকাটা ও পেল কোত্থেকে তার একটা পাত্তা লাগানোর ব্যবস্থা কর। যা করবি চুপি চুপি করবি। দেখিস ক্রো
বাড়িও যেন টের না পায়। সাহিত্য সমাহারে এতক্ষণ শুনলেন মিত্তির বাড়ির গুপ্তধন প্রথম পর্ব। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি রবিবার ঠিক রাত ৯টায়। সকলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মিত্তির বাড়ির গুপ্তধন।